মানে ফ্রি পাচ্ছি না 10 এর জন্য। ও টেনেরটা কি না, এই যে টেনে ওই যে ডাউনলোড করলো যে দেখি তো, ডাউনলোড ওয়েবসিও, ডাউনলোড ওয়েবসিও, ওয়েবসিও ডট কমে চলে গেলেই তো হয়ে যায়। ডাউনলোড ওয়েবসিও, ডাউনলোড ডট ওয়েবসিও ডট কম, এখানে চলে গেলে ডাউনলোড ওয়েবসিও ভার্সন 12 30 ডে এক্সপি ভিস্তা 7.8, ও অপারেটিং সিস্টেম দিয়ে দিছে, ক্লাস প্রসেসর এত এত, বুঝতে পারছি। আমার তো উইন্ডোজ 7, এই জন্য মনে হয় আমারটাই ইজিলি ইয়ে হয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি দেখাই এখান থেকে, বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমার পিসি কি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। হুম, হুম, 20 1 মিনিট দাঁড়ান। কত কিছু ক্লাস করাতে যে, ক্লাসের থেকে ক্লাসের টাইম যা দিছে, ক্লাসের চেয়ে আপনাদের ক্লাসের যে কারিকুলাম, এটা ইয়ে করা আর কি, কারসাজি করাতেই টাইম চলে যায়। এই এখন ধরেন নতুন জিমেল ওপেন দিতে হবে। আচ্ছা, এর আগে যে ছিল, উনি আশিক ভাই ছিল, উনি কি ক্লাস লাইভ করতো? জি স্যার। হ্যাঁ স্যার, উনি ফেসবুকে লাইভ করতো। জি করতো। ফেসবুকে কোনো গ্রুপে লাইভ করতো নাকি হচ্ছে ইয়েতে লাইভ করতো, কোথায় লাইভ করতো আসলে? আমাদের গ্রুপে স্যার। আমাদের গ্রুপে না, এলইডিপির একটা গ্রুপ ছিল, আলাদা একটা গ্রুপে। হুম, এলইডিপি আলাদা গ্রুপ। আচ্ছা, আমি একটু দেখছি, আমার এখানে স্যার থাকতে পারে। হ্যাঁ, আমার কাছে আছে গ্রুপের নাম, একটু দেখতেছি আর কি। এলইডিপি ক্লোজ ড্রাফট। উনি রেকর্ডেড লাইভ করতো নাকি ডাইরেক্ট ডাইরেক্ট লাইভ করে দিত ক্লাসটা? রেকর্ডেড স্যার, ওখানে রেকর্ড হয়ে থাকতো। ডাইরেক্ট লাইভও করতো। মানে ডাইরেক্ট কি রেকর্ডই হইতো, রেকর্ডও করতো আর কি ডাইরেক্টও হইতো। আচ্ছা আচ্ছা। উম, কি করতে হবে আপনার? এই ইমেল অ্যাড্রেস, এই ফেসবুক গ্রুপ লট 12 লাইভ ক্লাস। আচ্ছা, লট 12 লাইভ ক্লাস ফেস 3। ওকে। হ্যাঁ, ফেস 3 ফেসবুক, হ্যাঁ এটাতে লাইভ করতো স্যার। আচ্ছা, এটা গ্রুপে তো আমি জয়েনই নাই এখনো, লাইভ করবো কেমনে, তাই না? তাহলে আগে তো জয়েন্ট হতে হবে প্রাইভেট গ্রুপ। জয়েন গ্রুপ, আচ্ছা, করলাম জয়েন। এই গ্রুপে জয়েন করার পরে এখন গ্রুপের লাইভটা হচ্ছে, জয়েন করলাম, এখন অ্যাপ্রুভ করলে তারপরে লাইভে যাব।
ওকে, চেষ্টা করছি সেটা হচ্ছে অনলাইনে ওয়েবসাইটটাকে অডিট করে কিভাবে একটা কাস্টমারকে একটা এসইওর অডিট রিপোর্ট দেওয়া যাবে একটা ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রসপেক্টে যে রিপোর্টগুলো জেনারেট করা যায় সেই রিপোর্টগুলো দেয়া পসিবল আমরা ওয়েবসিওর ডেস্ক অনলাইন ভার্সনে আমরা দেখেছি। আমরা অনলাইন ভার্সনে ওটা দেখতে গিয়ে আহ, ওখানে কিন্তু টেকনিক্যাল এসইও অডিট, তারপরে হচ্ছে স্ক্রিন শেয়ার করো। বিভিন্ন ধরনের সরি ওই হুম হুম, আচ্ছা ওকে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওখানে যে জিনিসগুলো ছিল সেগুলোতে ছিল কি টেকনিক্যাল এসইও অডিট ছিল, তারপরে কি কি ছিল বলেন তো একটু একটু মনে করে দিতে পারেন কিনা কেউ? স্যার টেকনিক্যাল এসি অডিট ছিল, অন পেজ ছিল, অফ অফ পেজের তো যে লিংক, ব্রোকেন লিঙ্ক টিং এসব চেক করারও ব্যবস্থা ছিল এখানে হুম স্যার। হুম, বুঝতে পারছি। সো আমাদের মোটামুটি ওখানে অনেক কিছুরই ব্যবস্থা ছিল। তারপরে হচ্ছে ওয়েবসাইটের স্পিড, ওয়েবসাইট অপটিমাইজেশনের জন্য কি কি অপরচুনিটি আছে, হ্যাঁ, স্পিড অপটিমাইজেশনের জন্য কি কি অপরচুনিটি আছে, তারপরে হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক কিরকম অবস্থায় আছে, লিঙ্ক বিল্ডিং, মানে মোটামুটি একটা ওয়েবসাইটে যে যে ফাংশনালিটিগুলো থাকা উচিত বা যে যে এসইও প্রসপেক্টে যে যে মেজর পয়েন্টগুলো থাকা উচিত সবগুলোরই ওখানে কিন্তু একটা ইয়ে ছিল আর কি। মানে আমরা দেখেছিলাম যে একটা কি বলে উম, একটা রিপোর্ট তৈরি করা যায়। হ্যাঁ, আমরা কিন্তু এরকম দেখছিলাম। উদাহরণস্বরূপ এই দেখেন প্রজেক্ট, আমি কিন্তু ডেস্কটপ মোডে আছি, ডেস্কটপ না, অনলাইন মোডে আছি। তো অনলাইন মোডে দেখলে দেখা যাচ্ছে এই দেখেন এইগুলো সবই আসলে এসিওর পার্ট। আপনি এসিও করতে গেলে আপনাকে র্যাঙ্ক ট্র্যাকিং করতে হবে, কিভাবে র্যাঙ্ক ট্র্যাকিং করা যায়, কম্পিটিটরদের অ্যানালাইসিস করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সাইটের হেলথ মানেই হচ্ছে একটা সাইটের ইস্যু, সাইটের অডিট, ল্যান্ডিং পেজের এসইও কি অবস্থায় আছে, ইন্টারনাল লিঙ্ক কি অবস্থায় আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সাইট ম্যাপ জেনারেট করছেন কিনা, ব্যাকলিঙ্ক প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে যে আপনার ব্যাকলিঙ্ক কি অবস্থা, কম্পিটিটরের ব্যাকলিঙ্ক কি অবস্থা, কম্পিটিটরের ব্যাকলিঙ্ক স্পাই করতে পারবেন তার কোথায় কোথায় আছে, ট্রাফিক অ্যানালিসিস ক্ষেত্রে গুগল অ্যানালিটিক্সের সাথে কানেক্ট করতে পারলে এখান থেকে গুগল অ্যানালিটিক্সের রিপোর্টটাও তৈরি করা যাবে, দেখা যাবে, গুগল অ্যাডস দেখা যাবে, গুগল সার্চ কনসোল দেখা যাবে, কম্পিটিটরদের ট্রাফিক কভার করা যাবে, সোশ্যাল সিগন্যালেরও এখানে ফেসবুক ইনসাইট টিনসাইট অনেক কিছু আছে। সো আমরা যে সাইট হেলথের ক্ষেত্রে আমরা সাইট অডিটটার ক্ষেত্রে যে বিষয়গুলো সম্পর্কে গতদিন মোটামুটি আমরা জেনেছি, দেখেন টেকনিক্যাল অডিট, অনসাইট ইস্যু ওভারভিউ। তো অনসাইট ইস্যু ওভারভিউ মানে সাইটের মধ্যে কি কি ইস্যু আছে, তো সাইটের মধ্যে কি কি ইস্যু আছে সেটা কিন্তু এইখান থেকে আমরা একটা সামারাইজ রিপোর্ট বের করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু কনসিডার ফিক্সিং বলে একটা কি আছে, একটা বিষয় আছে। তার মানে কি অ্যাড ডেসক্রিপশন টু ট্যাগ, তার মানে অ্যাড ডেসক্রিপশন টু ট্যাগ এটাকে কি এই যে অ্যাড ডেসক্রিপশন টু ট্যাগ, এইটা আমরা কি আমাদের ঠিক করতে হবে। অ্যাড অল্টার অ্যাট্রিবিউট টু ফর ইমেজ, এটা আমাদের ঠিক করতে হবে। আবার দেখেন পাস্ট রুল, দ্যার ইজ নো মাল্টিপল হোম পেজ ইস্যু, অল ইমেজ এটসেট্রা এটসেট্রা, এরকম অনেক কিছু আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা কি করতে পারি, আমাদের কি করতে হবে, প্রবলেমগুলো ফিক্স করতে হবে, যেগুলো কনসিডার ফিক্সিং দেখাবে আর যেগুলো পাস্ট রুল দেখাচ্ছে সেগুলো ঠিক আছে। সো তার মানে কি, তার মানে যদি বলি যে দেয়ার ইজ নো 3-0 রিডিরেক্ট অন ইউর সাইট, তাহলে 3-0 রিডিরেক্ট করলে সেটা আসলে ভালো না এসইওর জন্য, সেটা কিন্তু এখানে টিক মার্ক আছে, মানে কোনো 3-0 রিডিরেক্ট নাই। তারপরে ধরেন নো মেটা রিফ্রেশার অন ইউর সাইট, বারবার ওয়েবসাইটটা রিফ্রেশ হচ্ছে না, এরকম কিছু নাই। তারপরে কি বলে অল পেজ সাইট হ্যাভ এইচ ওয়ান হেডিং, তার মানে সাইটের মধ্যে কি আছে, এইচ ওয়ান হেডিং আছে। কোনো পেজে এইচ ওয়ান হেডিং না থাকলে সেটা একটা বড় ইস্যু, কারণ এইচ ওয়ানের মধ্যে যে টাইটেলটা থাকে সেটা সার্চ ইঞ্জিন খুব বেশি ভালো মার্ক করে থাকে। অল পেজ অফ ইউর সাইট হ্যাভ টাইটেল ট্যাগ, পেজের পুরোটাতে টাইটেল ট্যাগ আছে। এভাবে আসলে আমরা একটা ওয়েবসাইটের অনসাইট ইস্যু, টেকনিক্যাল অডিট, তো টেকনিক্যাল অডিটের ফাংশনগুলো কোনগুলো, টেকনিক্যাল অডিটের ফাংশনগুলো কিন্তু দেখেন নিচে আছে। টেকনিক্যাল অডিট মানে হচ্ছে পেজে কোনো ইস্যু, টেকনিক্যাল ইস্যু আছে কিনা দেখেন, টেকনিক্যাল ইস্যু কি আছে, ইন্টারনাল ইস্যু আছে, ধরেন হোম পেজ এইখানে যেটা যেটা এখানে কাজ করা হয়েছে সেটার এটা দেখাচ্ছে যে এই পেজের ইস্যু আছে, ইস্যু আছে, কোন পেজের কি ইস্যু আছে সেগুলো কিন্তু এখানে কভার করছে, যেটা আমি ইস্যু সহ থাকলেই ভালো, তাই না? সো পেজ নট ফাউন্ড ইস্যু, ব্রোকেন ইমেজ লিঙ্ক, সার্ভার ইস্যু, পেজ অ্যাক্সেস ইস্যু, ব্রোকেন অ্যাঙ্কর, ব্রোকেন জাভাস্ক্রিপ্ট ফাইল, মিক্সড কন্টেন্ট, ব্রোকেন লিঙ্ক ইন সিএসএস স্টাইল, ব্রোকেন সিএসএস ফাইল, এগুলো সবই টেকনিক্যাল ইস্যু। সো টেকনিক্যাল ইস্যুর মধ্যে যেগুলো আসলে পাস করে গেছে, যেগুলো আমার ইস্যু না, তার মানে সেগুলো আসলে আপনার ইস্যু হইতে পারে, আমার ইস্যু না হলেও।
সো সেক্ষেত্রে নো পেজ এক্সেস ইস্যু, নো ব্রোকেন অ্যাঙ্কর ইস্যু, ব্রোকেন জাভাস্ক্রিপ্ট ফাইল, ব্রোকেন সিএসএস ফাইল, ব্রোকেন লিঙ্ক, সিএসএস স্টাইল মিক্স কন্টেন্ট ইস্যু, এগুলো সবই সার্ভার ইস্যু, এগুলো সবই হচ্ছে কি ক্রিটিক্যাল ইস্যু বা টেকনিক্যাল ইস্যু। আর অনসাইট ইস্যুর মধ্যে এই যে ওয়েবসাইটের হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন অল্টার, হ্যাঁ, তারপরে রিডিরেকশন, হ্যাঁ, তারপরে মেটা ট্যাগ, হ্যাঁ, সাইট ম্যাপ, রোবট, এগুলো সবই অন পেজের অনসাইট ইস্যু। অল্টার, মাল্টিপল পেজ, ডুপ্লিকেট কন্টেন্ট, এগুলো সবই অন পেজের ইস্যু। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে। সো যদি বোঝাতে পারি তাহলে এখন আপনাদের ভিতরে কেউ বলেন, আপনি এটা অলরেডি আমি এর আগে বলেছি, তারপরেও আপনি বলেন যে হোয়াট ডু ইউ মিন বাই আপনার হচ্ছে স্টপ ওয়ার্ড। স্টপ ওয়ার্ডস কি? এসইও প্রসপেক্টে স্টপ ওয়ার্ড এটা কি? সরি স্যার, এই আমি মনে হয় দিতে পারবো না গুছিয়ে উত্তরটা। অন্য কেউ? দেলোয়ার, স্টপ ওয়ার্ড, হোয়াট ডু ইউ মিন বাই স্টপ ওয়ার্ড? স্টপ ওয়ার্ড কি, এটা কি আমরা জানি? না ভাইয়া জানি না আমরা। ওকে, ফাইন। সো স্টপ ওয়ার্ড কি, এটা হচ্ছে সবই ইম্পর্টেন্ট যদি আমরা এসইও করতে যাই। যে কোনো ওয়েবসাইটে, যে কোনো পেজের আমাদের প্রথমে জানতে হবে এই কিছু জিনিস সম্পর্কে, আমাদের একবারে আমাদের জানতে হবে। যেমন ওই যে আমি বলছিলাম ফেসবুকের ক্ষেত্রে, কিন্তু আমি বলেছিলাম যে কি ইমপ্রেশন কি, রিস্ক কি, তারপরে এখন আমরা কিন্তু জানি ইমপ্রেশন কি, রিস্ক কি, ফ্রিকোয়েন্সি কি, তাই না? এগুলো তো অন্তত পক্ষে তিনটা জিনিস তো আমরা জানি, রিস্ক, ইমপ্রেশন, জি স্যার। ফ্রিকোয়েন্সি, তাই না? যেটা হচ্ছে মেজর বেসিক, আমার জানতেই হবে। এটা এটা না বুঝলে পরে আমি বাকি কাজ করবো কিভাবে, আমার টার্গেট করবো কিভাবে? ঠিক একইভাবে এসইও ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে আপনার কয়েকটা জিনিস জানতে হবে, যেগুলো হচ্ছে গুগল সার্চ কন্ট্রোল। আই থিঙ্ক উই নো গুগল সার্চ কনসোল কি। আমরা কিন্তু আস্তে আস্তে এসইওর দিকে মুভ করতেছি। তো আপনি দেখেন যে এসইওতে মোটামুটি আপনারা অনেক কাজ শিখছেন বা দেখছেন, বাট আমি যে জায়গাটাতে কভার করি সেটা হচ্ছে আগে বেসিক থেকে একটু স্টার্ট করি। এটা হচ্ছে সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল এটা কি? দেলোয়ার? শুনতে পাচ্ছেন না বোধহয়। নাসিম? স্যার, গুগল সার্চ কনসোল এমন একটা সাইট যেখানে আমরা আমাদের সাইট অ্যানালাইসিস করার জন্য মানে সবকিছু মানে ডাটা পেতে পারি। ওকে। একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করার জন্য গুগলের পক্ষ থেকে একটা টুলস ইউজ করা, যে টুলস ইউজের মাধ্যমে গুগল বিভিন্ন ওই ওয়েবসাইটের ইন্টারেক্টিভ বা ইন্টারেকচুয়াল অনেক রিপোর্ট আমাদেরকে দিয়ে থাকে, যে রিপোর্টের এগেনস্টে আমরা ডিসিশন নিতে পারি যে আমাদের ওয়েবসাইটের কি করতে হবে, কি করা বাকি, এবং সেটা অ্যাজ পার গুগল। সো গুগলের যেহেতু নিজস্ব গুগলের একটা টুল, তো মানে ওই সার্চ কনসোল হচ্ছে গুগলের নিজস্ব একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টুলস, যে টুলসের মাধ্যমে গুগল নিজেদেরকে আমাদেরকে অকিউভাল করে থাকে। হ্যাঁ, গুগলের কিছু রুলস, মানে গুগলের নিয়ম কানুন মেনে কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যায় তার একটা ওভারভিউ আমরা পেতে পারি, কিভাবে পারফর্ম করতেছে আমাদের এসইও তার একটা রেজাল্ট ওখানে দেখতে পারি। এই তো মোটামুটি এই বিষয়গুলোই আসলে আপনার গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা জানতে পারি। এখন তার মানে আমাদের কি, আমাদের এসইও করতে গেলে আমাদের গুগল সার্চ কনসোল মোটামুটি জানতে হবে ভালো মতো, আমাদের গুগল অ্যানালাইটিক্স ভালো মতো জানতে হবে। অ্যানালাইটিক্স কি? হ্যাঁ দেলোয়ার, হোয়াট ইজ গুগল অ্যানালাইটিক্স? গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে কি করা যেতে পারে? থেকে কেমনে ঘুম আমরা 7টা 11 দিকে দিবা। আমার এখানে করছে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলছি যে গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে আমরা কি করতে পারি, আসলে গুগল অ্যানালাইটিক্স কেন প্রয়োজন? স্যার, গুগল অ্যানালিটিক এর মাধ্যমে আমরা ওয়েবসাইটের ডাটা দেখতে পারি, ওয়েবসাইটের থেকে কোথা থেকে ইউজার গুলা ভিজিট করতেছে, তাদের বিহেভিয়ার কি, তাদের লোকেশন কোথায়, তাদের এজ, তাদের আমরা টোটাল বলতে গেলে আমরা একটা ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালিটিক ব্যবহার করে ওইখান থেকে সকল ইউজারকে ট্র্যাক করে তাদের বিহেভিয়ার, তাদের ইন্টারেস্ট সবকিছু আমরা দেখতে পারি, বাউন্স রেট, এই বিষয়গুলো আমরা ওয়েবসাইটের ওকে, সকল বিষয়গুলো আগে বুঝতে পারি। কাট অফ। আপনি এবার কাট যান। ঠিক আছে স্যার। আচ্ছা, কাট মানে চলে যান না। আচ্ছা, ওকে। তার মানে কি হলো, তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে সার্চ কনসোল আর একটা হচ্ছে অ্যানালাইটিক্স। সার্চ কনসোলে কি হচ্ছে, সার্চ কনসোলের মাধ্যমে আমরা ইন্টালেকচুয়াল অনেক ধরনের রিপোর্ট জেনারেট পেতে পারি, যে রিপোর্টের মাধ্যমে আমরা খুব সহজে, হ্যাঁ, আমরা খুব সহজে কি করতে পারি,
যেটার মাধ্যমে আমরা খুব সহজে অ্যাকচুয়ালি আপনার একটা ওয়েবসাইটে ইন্টারেক্টিভ ডাটা বা অ্যানালাইসিস রিপোর্ট আমরা গেইন করতে পারি, রাইট? সো আমরা তো যেমন দেখলাম সেক্ষেত্রে তার মানে টুলসের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আমাদের উই নিড হচ্ছে আমাদের হচ্ছে ইয়ে লাগতেছে গুগল সরি অ্যানালাইটিক্স লাগতেছে কিসের জন্য? অ্যানালাইসিস করার জন্য বা বিভিন্ন বিভিন্ন প্রসপেক্টে অ্যানালাইসিস দেখার জন্য আমাদের অ্যানালাইটিক্স প্রয়োজন। আবার আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে আপনার কি বলে গুগল অ্যানালাইটিক্স, হ্যাঁ গুগল সার্চ করতে স্যার। হ্যাঁ হ্যাঁ সার্চ কনসোল, সার্চ কনসোল এক মিনিট কোশ্চেন করলো যে আমি ফেসবুক মার্কেটিং এর জন্য আপনাকে 4টা কোশ্চেন দিল যে আমি ফেসবুক মার্কেটিং করতে চাই, হ্যাঁ নিচের কোন কোন জিনিসগুলো ফেসবুক মার্কেটিং এর জন্য তোমার প্রয়োজন। 1 নম্বরে দিল যে গুগল সার্চ কন্ট্রোল, 2 নম্বরে দিল যে আপনার হচ্ছে কি বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য এক কথায় প্রয়োজন, মানে সরি ফেসবুক মার্কেটিং এর জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য প্রয়োজন আপনার কোন নিচের কোন টুলস। 1 নম্বর হচ্ছে যে গুগল সার্চ কন্ট্রোল, 2 নম্বর দিল হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, 3 নম্বরে দিল হচ্ছে ধরেন আপনার হচ্ছে ওয়েব সিইও যেটা আমরা দেখলাম ওয়েব সিইও, 4 নম্বরে দিল হচ্ছে কি যে কি বলে অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার। আপনার কোনটা লাগবে? অ্যাড 4 ম্যানেজার। নম্বর। 4 নম্বরটা। তার মানে আমরা যদি এইটুকু আমাদের এখন দিল আপনাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য এসইএম এর জন্য কোন টুলসটা লাগবে। এসইএম এর জন্য 4টা টুলসের আপনার নাম দিয়ে দিল, সেই 4টা টুলসের নামের মধ্যে নাম্বার 1 এ দিল হচ্ছে গুগল 4টা টুলস আছে, 4টা টুলসের নাম দিল মধ্যে দিল প্রথমে 1 নম্বরে দিল গুগল অ্যাডওয়ার্ডস, 2 নম্বরে দিল গুগল অ্যাডস, 3 নম্বরে দিল হচ্ছে আপনার হলো কি বলে গুগল কি আমরা কিছু জন এসইএম এর জন্য, তাই না, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য। ওকে, 1 নম্বরে দিল গুগল অ্যাডওয়ার্ড, 2 নম্বরে দিল গুগল অ্যাডস, 3 নম্বরে দিল সার্চ কনসোল, 4 নম্বরে দিল মনে করেন যে ওয়েব সিইও। আপনার কোনটা লাগবে? একটাই উত্তর দিতে পারবেন। 2 নম্বরটা স্যার। আচ্ছা, অন্য কেউ? আচ্ছা কেন ওএফসি আচ্ছা হ্যাঁ ওয়েব সিইও না, ওই 2 নম্বরটা কেন, মানে 1 নম্বর নয় কেন? আমার কোশ্চেন ছিল এটা আসলে, আপনি 3 নম্বরে চলে গেছেন মনে হয়। কোশ্চেন আবার করেন কষ্ট করে। কোশ্চেনটা হচ্ছে যে আমি কি করতে চাই, গুগলে অ্যাড দিতে চাই, মানে ও আপনি পারবেন, এরা তো পারবে না, ঠিকই তো আছে। আপনি তো ওইদিকে হচ্ছে গুগল ইয়ে তো জানতেন। সরি সরি, আমার কোশ্চেনটা একটু অ্যাডভান্স হয়ে গেছে, মানে আমি যেটা দেখাই নাই স্যার তীরের বাইরে। করেন না আরেকবার, তাও আমি শুনি পারি কিনা। না আপনি তো পারছেন প্রায় নাকি? আপনি তো বললেন আচ্ছা, অ্যান্সার। না আমি আমি বলি নাই, আচ্ছা, নাসিম ভাই বলছে। ও নাসিম বলছেন, নাসিম ঠিক বলে ফেলাইছে, এখন আর উত্তর তো হয়ে গেছে। সেটা হলো যে হ্যাঁ, এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য আমাদের কোনটা প্রয়োজন? 1 নম্বর হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, 2 নম্বর হচ্ছে গুগল অ্যাডস, 3 নম্বর হচ্ছে সার্চ কনসোল, 4 নম্বর হচ্ছে ধরেন ওয়েব সিইও দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি এবার। তাহলে পরে এখন আসলে এখানে কোন দুইটা হইতে পারে, হয় 1 নম্বর হবে না 2 নম্বর হবে, হয় গুগল অ্যাডওয়ার্ড হবে না গুগল অ্যাডস হবে, তাই তো? জি এখন জি, কোনটা হবে? এটা তো স্যার গুগল 2টা। হ্যাঁ গুগল অ্যাডস তো হয় না, গুগল অ্যাডস তো একটা অন্য একটা প্ল্যাটফর্ম। ওইটা তো যখন আমরা অ্যাডওয়ার্ডের ভিতরে ঢুকি তখন অ্যাডস এর অপশনটা পাই। হ্যাঁ আমরা অ্যাডওয়ার্ডটা ব্যবহার করে ওই ওই কিওয়ার্ড প্ল্যানারের ব্যবহারটা আমরা নিতে পারবো গুগলের সার্চ ইঞ্জিনের জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোন টুলস লাগবে আপনার বলেন? তাহলে কি প্রথমটা? গুগল অ্যাড, জি এটা আমাদের ক্লিয়ার হইতে হবে। গুগল অ্যাডস, ডিফারেন্স বিটুইন গুগল অ্যাডস এন্ড গুগল অ্যাডওয়ার্ড, হ্যাঁ, ভার্সিস গুগল অ্যাডওয়ার্ড। গুগল অ্যাডওয়ার্ড হচ্ছে আপনার এক ওল্ড নাম্বারটাই ওল্ড লাগবে আমার। ওল্ড হচ্ছে ব্র্যান্ড, হ্যাঁ, ব্র্যান্ডটাকে জি স্যার, রিব্র্যান্ডিং করছে, এর নাম দিছে গুগল অ্যাডস। সুতরাং ব্র্যান্ডের নামই গুগল অ্যাডস। সুতরাং জি জি, টুলসের নামটা আগে ছিল গুগল অ্যাডওয়ার্ড, সেই টুলসের নামটা চেঞ্জ করে এখন যেটা দিয়েছে সেটার নাম দিয়েছে গুগল অ্যাডস। তার মানে অ্যাডওয়ার্ডস এর পরিবর্তে অ্যাডস, শুধু এইটুকু ওরা চেঞ্জ করেছে, ওরা নামই চেঞ্জ করেছে, বোঝাতে পারছি? তার মানে আমাদের গুগল অ্যাডসটাই হচ্ছে এখন গুগল অ্যাডওয়ার্ডস। তার মানে গুগল অ্যাডওয়ার্ডস বলে এখন আর কিছু নাই, এখন সব হয়ে গেছে জি গুগল অ্যাডস। ঠিক একইভাবে ঠিক এক এক নাম্বারটা। হ্যাঁ, তার মানে গুগল অ্যাডস। এখন একইভাবে গুগল ওয়েব মাস্টার, সো গুগল ওয়েব মাস্টার ভার্সেস গুগল সার্চ সার্চ কনসোল। সো ঠিক কিছুদিন আগেও একইভাবে নাম ছিল হচ্ছে সার্চ কনসোলের নাম ছিল গুগল ওয়েব মাস্টার, সেই ওয়েব মাস্টারের নামটাকে চেঞ্জ করে ওয়েব মাস্টারের পরিবর্তে ওরা দিয়েছে সার্চ কনসোল। সো তার মানে সার্চের বিভিন্ন ধরনের ইনফরমেশন বা ইন্টারেক্টিভ ডাটাগুলোকে নিয়ে আসলে কাজ করব।
সো এই যে ওয়েব মাস্টারের পরিবর্তে তারা নাম চেঞ্জ করে দিল কি সার্চ কনসোল। তার মানে গুগল ওয়েব মাস্টার কেউ কোনো জায়গায় কোশ্চেন থাকে যে কোনটা আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য প্রয়োজন, এক নম্বরে দিল গুগল ওয়েব মাস্টার, দুই নম্বরে দিল গুগল সার্চ কনসোল। তাহলে কোনটা প্রয়োজন? সো আমাদের আমাদের কিন্তু দেখা যাবে যে কেউ হয়তো গুগল ওয়েব মাস্টার দিয়ে আসবে, রাইট, কেউ গুগল সার্চ কনসোল দিবে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সারটা গুগল সার্চ কনসোল, বিকজ অফ হচ্ছে গুগল ওয়েব মাস্টার তো এখন বাদ হয়ে গেছে, মানে গুগল ওয়েব মাস্টার বলে আর কিছু নাই, সেটার নাম চেঞ্জ হয়ে গেছে গুগল সার্চ কনসোল। বুঝতে পেরেছি? জি স্যার। তার মানে কি আমরা আর গুগল ওয়েব মাস্টার সম্পর্কে এখন আমি লিখতেও পারি কোথাও, হ্যাঁ গুগল ওয়েব মাস্টার আমি জানি, মানে গুগল ওয়েব মাস্টার জানেন, সার্চ কনসোলও জানেন, মানে গুগল ওয়েব মাস্টার আগে যখন ছিল সেটাও জানতেন আর কি, এটা বোঝানো হয়ে গেল আর কি। ঠিক আছে? এখানে স্যার একটা মজার ব্যাপার হলো কি স্যার জানেন, হ্যাঁ আমাদের পরিচয়টা শুরু হয়েছে গুগল অ্যাডস গুগল সার্চ কনসোল দিয়ে, হ্যাঁ। এই জন্য না আমাদের ওই যে কনফিউশনটা হয় না স্যার। ও হ্যাঁ, এই জন্যই কনফ্লিক্ট হয় না। তবে যারা ওই যে একটু আমি ওল্ড ভিডিও তাদের কাছে এই বলে দিলাম কনফ্লিক্ট, Google হ্যাঁ Ads, হ্যাঁ হ্যাঁ, এই কনফ্লিক্টটা যে হয় না, কিন্তু এবার একটা মাথায় রাখবেন, সেটা হলো গুগল ওয়েব মাস্টার কোনো ইয়ের মধ্যে যদি আপনি লিখেও থাকেন যে আমি গুগল ওয়েব মাস্টার সম্পর্কেও আই নো, মানে আমি গুগল সম্পর্কে জানতাম, সেটা তো আর নাই, এক্সিস্ট নাই। সেটার মধ্যে এখন যা আছে সেগুলোই ছিল। তার মানে কি, তার মানে আপনাকে একটু ওল্ড, মানে আপনি অতীত থেকে জানেন, 2021-এর আগের থেকে, 2020-এর আগের থেকেও আপনি এই মার্কেটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এই জিনিসগুলো সম্পর্কে একটু জানেন, সেটা সম্পর্কে কিন্তু আপনি এক ধরনের জানান দিয়ে দিলেন। আপনি ভুল করেও কিন্তু জানান দিতে পারতেছেন যে এই নো, বা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড, অনেক সময় এগুলো হচ্ছে সিভির মধ্যে অনেক সময় এই জিনিসগুলোকে ইন্টারেক্টিভ ভাবে তুলে ধরতে হয়। আপনি জানেন সার্চ কনসোল, সো আপনি ইজিলি বলতে চাও সরি, যখনই কোয়েশ্চেন করতেছে বা কোনো কিছু যাচ্ছে লিখিত রিটেন কোয়েশ্চেন না হলে মৌখিকভাবে কিন্তু আপনার শুধু হচ্ছে সরি গুগল ওয়েব মাস্টার নাও ট্রেন্ড চেঞ্জ টু গুগল সার্চ কনসোল। বুঝতে পারছি? জি স্যার। তার মানে কি আপনি আগের থেকে জানেন, ধরেন আমি আমি ধরেন আপনাদের কাছে ধরেন আমি জানি না, জানতাম না, বুঝছেন, তাহলে এসে একটু ফাপড় নিচ্ছি, হ্যাঁ, ফাপড়টা কি যে গুগল ওয়েব মাস্টার থেকে গুগল সার্চ, তার মানে কি আপনাদের কাছে মনে হচ্ছে যে গুগল ওয়েব মাস্টার সম্পর্কে ধরেন আমার অনেক ঘাটাঘাটি আছে, জানা আছে, আমি নাও জানতে পারি, মানে বিষয়টা হচ্ছে ট্রিক্সটা ধরা আর কি। বুঝতে পারছি? জি স্যার। কারণ আপনার এটা কিন্তু আসলে ট্রিক্স একটা বড় ব্যাপার, কোথায় কোন ট্রিক্স ইউজ করবেন, মাথা খাটাবেন, সেটা একটা ইম্পর্টেন্ট। এনিওয়ে, আমরা ওয়েবসাইটের এই যে সাইট অডিটের ক্ষেত্রে আপনারা কি এটা ইয়ে ভার্সন বানানো দেখছিলেন, এটা হচ্ছে কাস্টমাইজ ভার্সন বানানো দেখছিলেন? কাস্টমাইজ ভার্সন দেখিনি মানে স্যার। এখান থেকে আমি রিপোর্ট জেনারেট করব, সেই রিপোর্টটা এক্সপোর্ট করব, অটোমেটিক আমার নামে রিপোর্টটা তৈরি হবে, ওয়েব সিও এখানে না বাদ হয়ে যাবে, এটা কি দেখছিলেন? না স্যার। ওকে, সো এটা দেখেন, এই দেখেন এইখানে এই মেন মেনুতে ক্লিক করলে এখানে দেখেন সরি, এখানে দেখেন কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কি ইন্টারফেস অ্যান্ড রিপোর্ট ব্র্যান্ডিং, প্ল্যান এন্ড প্রাইসিং, বিলিং, গেলে যে ইন্টারফেস অ্যান্ড রিপোর্ট ব্র্যান্ডিং, এইখানে ক্লিক করলে দেখেন কালার স্কিম, আপনার রিপোর্টের কালার স্কিম কি হবে, ধরেন আমি এটা দিলাম পিডিএফ কভার পেজ, পিডিএফ কভার পেজ, দেখেন আমি কি সুন্দর আমার ছবিটা দিয়েছে, দেখছেন? কি সুন্দর লাগতেছে, দেখছেন? আমার চেহারাটা জি তো স্যার, ভালোই অনেক ভালোই তো দেখতেছি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চেহারা ভালোই ভালোই, মোটামুটি খারাপ না। আচ্ছা, অ্যাড এ কভার পেজ, শুধু এই যে লেখাটা দেখেন নিচে কি আমি ছবি দিছি, লেখা দিছি, প্রিপেয়ার্ড বাই দিছি, কোন প্রজেক্টের জন্য দিছি, আপনারা ইজিলি এখান থেকে কি করতে পারেন, অ্যাড এ কভার পেজ, দেখেন এই দেখেন আমি কোথায় গেছি, কালার স্কিমে প্রথমে কালার সিলেক্ট করছি, এই দেখেন কালার, আমি কালার স্কিমে যাই, লিভ দিই, আবার কালার স্কিমে যাই, এখানে যাই এই কালারটা দিই, দিলাম অ্যাপ্লাই, এবার এবার অ্যাপ্লাই দিছি, তারপরে আমি কভার পেজে গেছি, কালারটা কিন্তু ওই কালারটা নিয়ে নিছে, বা ওই কালারটা ওই কালারটা ছিল বাই ডিফল্টে। এখন দেখেন প্রথমে কি থাকবে, এটা তো হোম পেজ, একেবারে হোম পেজ, হোম পেজে থাকবে, দেন আমি কাস্টম লোগো দিছি, এই লোগোর ভিতরে কি করেছি, সম্ভবত আমি আমার ছবিটাই ঢুকাই দিছি লোগোর ভিতরে, কি বলেন? ভালো করছে না? কাজের মতো একটা কাজ করছে। আমি এটা চেঞ্জ করে দিলাম, ব্রাউজ করলাম, ব্রাউজ করে আমি ধরেন আইসিডি রিভিশনের লোগো দিয়ে দিই, দেখি তো। এখানে দেখেন বাই ডিফল্ট কি থাকে, ওয়েব সিও কভার লোগো, আমি দিলাম কাস্টম লোগো, তো কাস্টম লোগোতে এরকম দিতে পারি। তারপরে হচ্ছে এই যে এইখানে দেখেন ইন্টারনেট মার্কেটিং রিপোর্ট বাই রুহুল কে সাগর অন বিহাফ অফ হ্যাবি জাবি দিলাম, ইন্টারনেট মার্কেটিং রিপোর্ট বাই রুহুল কে সাগর অন বিহাফ অফ, আপনার কোম্পানির নাম দিলেন রাইজিং প্লাস ধরেন .com বা রাইজিং প্লাস, মানে আমি আমি কোম্পানির ব্র্যান্ডিং করে একটা রিপোর্ট তৈরি করব, যে রিপোর্টটা অটোমেটিক জেনারেট হবে। বুঝাতে পারছি?
ওকে ফাইন। এবার দেন সেট আপ ডিফারেন্ট টাইটেল ফর রিপোর্ট এক্সপোর্টেড ম্যানুয়ালি ফ্রম দ্য টুলস। তো সেট আপ আমি চাইলে পারে ডিফল্ট এই যে রিপোর্ট নেম বিভিন্নভাবে রিপোর্ট নেমটা দিতে পারি আলাদা আলাদা করে। এই যে পার্সেন্টেজ অফ রিপোর্ট নেম, তাহলে এই পার্সেন্টেজ অফ রিপোর্ট নেম এটা রাখতে হবে। দেখেন টাইটেল ফর ম্যানুয়াল এক্সপোর্ট, হ্যাঁ, ফ্রম দ্য টুলস, এটা রিপোর্ট নেমটা অনুযায়ী যাবে। আমি এটা তুলে দিতে পারি, আমার এই টাইটেলটাই যাবে, রাইট? ইন্টারনেট যেখানেই যাক আমার এই টাইটেলটা, হ্যাঁ, আমি ধরেন দিলাম। তারপরে ধরেন প্রিপেয়ার ফর প্রজেক্ট, তাহলে প্রিপেয়ার ফর প্রজেক্ট, এই প্রিপেয়ার ফর প্রজেক্ট আমি এখানে প্রিপেয়ার ফর আমি এখানে আরও কিছু লিখতে পারি, প্রিপেয়ার্ড বাই, প্রিপেয়ার্ড বাই এলইডিপি, ঠিক আছে? এলইডিপি দিলাম, দেখেন প্রিপেয়ার্ড বাই এলইডিপি অটোমেটিক চলে আসবে। পার্সেন্টেজ অফ প্রজেক্ট এটা হচ্ছে কোড, ওই যে আমরা এফ নেম এল নেম দিলাম মেল মার্কেটিং শেখার সময়, ঠিক একইভাবে এরকম পার্সেন্টেজ ডেট জেনারেটেড এগুলো অটোমেটিক চলে আসছে। যখন এটা থাকুক এভাবে ডেট আমি কবে রিপোর্টটা তৈরি করতে চাচ্ছি। এবার দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ কী হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এখন যেটা আছে আমি ধরেন চেঞ্জ করলাম ব্যাকগ্রাউন্ড ইমেজে এই ইমেজটা দিই ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? অথবা কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি দিতে পারি। সো আমি দিলাম, এটা আছে, সো আমি চেঞ্জ করে কি দিলাম, এইটা দিলাম, দিয়ে কি করলাম, টাইটেল ব্যাকগ্রাউন্ড উইথ স্পেসিফাই ইমেজ রিপোর্টেড এন্ড রিসেট টু ডিফল্ট অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিলে কি হলো খেয়াল করেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার, সব চেঞ্জ হয়ে গেছে। সব চেঞ্জ হয়ে গেছে প্রিপেয়ার বাই। এখন রিপোর্টে আমি কাস্টম ইমেজ দিলে একটা ব্ল্যাঙ্ক ইমেজ দিতে পারতাম, সাদা ইমেজ, অথবা আমি কিছুই দিতে চাইতাম না, বললাম চিন্তা করলাম যে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজই দিব না, ঠিক আছে? তো টাইটেল ব্যাকগ্রাউন্ড উইথ ইমেজ এটা গেল। তো এইখানে আসলে এই যে যখন আমি একেবারে কিছুই দিতে চাইবো না তখন আমি যদি অ্যাপ্লাই দিই তখন কি হবে, এই দেখেন ব্ল্যাঙ্ক, ঠিক আছে না? কালার দিলাম না, ওকে। দেওয়ার পরে এবার আমি দেখলাম পিডিএফ রিপোর্ট লেআউট, খেয়াল করেন তারপরের পেজে কি আছে, পিডিএফ রিপোর্ট লেআউট। লেআউটটা কেমন হবে এখন দেখেন, লোগো ইন পিডিএফ রিপোর্ট, আমি কি দিতে চাই লোগো, হ্যাঁ, দেন এই যে ডাব্লু এটা আছে, এটা কি থাকবে? না ডাব্লু স্যার, থাকলে এটা পরে রাখবো তো না। ওর নাম চলে গেল, তাই না? অথবা ইউজ হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ হেডার এন্ড ফুটার পিডিএফ রিপোর্ট, ইউজ হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে পরে আমি যদি অ্যাপ্লাই দিই ইউজ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে দেখছেন রিপোর্টটার জি মধ্যে। স্যার। আচ্ছা, এইখানে যদি আমি রিপোর্টের মধ্যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না আনতে চাই, আমি কি করতে চাই, আমি যদি মনে করি যে ওই লোগোর পরিবর্তে আমি হচ্ছে আইসিডি ডিভিশনের লোগোটাই দিই, অ্যাপ্লাই দিই, ভেঙে চুরে আসছে না? জি স্যার, ওকে আসছে। ফাইন। এইবার দেন ইউজ হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি চালিয়ে দিতে পারি, মানে ওই কালারটাই রাখতে পারি। দেখেন একটু সুন্দরভাবে হচ্ছে দিস রিপোর্ট ইজ কনফিডেন্সিয়াল অ্যান্ড জেনারেটেড বাই রুলকেশ সাগর, এটাকে আমি চেঞ্জ করতে পারি, ইয়েস। দিস রিপোর্ট এই যে নিচে হেডার টেক্সট পিডিএফ রিপোর্ট 200 ক্যারেক্টার, 2 লাইন ম্যাক্সিমাম। সো আমি দেখেন এখানে দিস রিপোর্ট ইজ কনফিডেন্সিয়াল অ্যান্ড জেনারেটেড বাই আপনার নাম দিয়ে দিলেন, বুঝতে পারছেন একটা ভাব হলো না, একটা মানে বুঝতেছেন না বিষয়টা, আমি কি বোঝাতে পারতেছি না জিনিসটাকে আপনি জি অন স্যার, করেন, হ্যাঁ। আচ্ছা, ডিফল্ট ফুটার টেক্সট, তাহলে ডিফল্ট ফুটার টেক্সট কি হবে, কাস্টম ফুটার টেক্সট। আপনি ডিফল্ট ফুটার টেক্সটে কি আছে যে পাওয়ার্ড বাই ওয়েবসিও, আমি কি পাওয়ার্ড বাই ওয়েবসিও দিলে হবে জিনিসটা? কাস্টম ফুটার টেক্সট, কাস্টম সে পাওয়ার্ড বাই বলতে বা কি বলে, দিস রিপোর্ট কপিরাইটেড বাই, হ্যাঁ, দিস রিপোর্ট কপিরাইটেড বাই, ঠিক আছে? বাই কি ধরেন অ্যাট দ্য রেট অফ দিলাম, দেন আর কেস বা আপনারা যা ইচ্ছা দিলেন, একটু ভয় দেখা দিলেন, তুমি শেয়ার টেয়ার করো না কোথাও। দেখেন এখানে অ্যাপ্লাই দিয়ে দেখেন এই জিনিসটা কি আসছে, নিচে চেঞ্জ হয়ে গেছে, এই দেখেন দিস রিপোর্ট কপিরাইটেড বাই আর কেস, আপনার কোম্পানির নাম দিয়ে দিলেন, বুঝতে পারছেন? মনে হচ্ছে যেন আমি আসলে আমার নিজেরই একটা টুলস আছে নাকি, আমি সেই টুলস দিয়ে বানাচ্ছি, তাই না? ম্যানুয়ালি এক্সপোর্ট টুলস এক্সপোর্ট, এটা গেল কাস্টম গেল। এভাবে আপনার এটাকে কি করতে পারলেন, একটু সুন্দরভাবে জিনিসটাকে এডিট ডিলিট করতে পারলেন। করার পরে এবার ইউজার ইন্টারফেস দেখেন, ফেভিকন শো ইন ব্রাউজার ইন অ্যাড্রেস বার, ক্লিক ব্রাউজার টু অ্যাড কাস্টম। ফেভিকন যদি আপনার থাকে, আপনি ফেভিকন যখন সেটা ওপেন দিবে তখন একেবারে এইখানটায়, এই যে এইখানটায় এই ফেভিকলের এখানে ওই আপনার যে লোগোটাই দেখাবে, দিতে পারেন। অথবা ইমেজ অ্যাবভ দ্য হোম বাটন রিকমেন্ডেড, হ্যাঁ, তাহলে ইমেজ অ্যাবভ দ্য হোম বাটন ওয়েবসিও লোগো, এটা কি ইউজার ইন্টারফেস, তাই ইউজার কাস্টম লোগো, ব্রাউজ দিলাম, হেডার টেক্সট ফর অল পেজ, ঠিক আছে? কাস্টম ফুটার হেডার টেক্সট ফর অল টেক্সট, তার মানে সেম জিনিসটা যেটা আমরা রিপোর্ট ইউজার ইন্টারফেসে আমরা যেটা বানাইছি
সেই জিনিসটা কিন্তু আমরা এখানেও আবার বাই ডিফল্ট সব সেভ দিয়ে রাখতে পারি বা চাই দিয়ে রাখতে পারি। যেমন ধরেন আমি এখানে দেবো দিস রিপোর্ট, এটা কি হেডার টেক্সট, তাই না? হেডার টেক্সট ইন পিডিএফ, হেডার টেক্সট, ওকে। আর এটা হচ্ছে কি ফুটার টেক্সট। সেই ইউজার ইন্টারফেসে গেলাম, আমি হেডার টেক্সট, এর হেডার টেক্সট ইন অল পেজ দিলাম, ওই সেম জিনিসটা। ফুটার টেক্সট দিলাম, অথবা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম, মনে করেন আমি এভাবে দিলাম। আপনাদের ওয়েবসাইট অ্যাড্রেস থাকলে ওয়েবসাইট অ্যাড্রেস দিলেন, অথবা পার্সনের নাম দিয়ে দিলেন, যে যেভাবে পারেন আপনারা এটাকে কভার করলেন। এভাবে দিলাম, এইটুকু দিলাম। দেওয়ার পরে এই যে আপনি লোগো চাইলে এই যে এখানে যদি ইমেজ অ্যাবভ দ্য হোম বাটন এখানে আপনি দিতে পারেন, দিলাম। ফেভিকন দিয়ে দিলাম, নিলে নিলে বোধহয়, না নিলে না নিল। অ্যাপ্লাই দিয়ে দিলাম। এটা ইউজার ইন্টারফেস, এটা চাইলে আপনি দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা হচ্ছে এক্সট্রা অপশন। সো আমরা কি পিডিএফ কভার পেজ কেমন হবে সেটা দিছি, পিডিএফ ইয়ে কেমন, এই দেখেন পিডিএফ কভার পেজ এমন হবে। সো এই হলো, হওয়ার পরে তারপরে কাহিনিটা কি হবে, আমাদের তো কিছু করতে দিবেন না, রিড অনলি মোডে আছে। আপনারা আপনাদের অ্যাকাউন্ট হলে পরে ভালো হতো। এখন এখন আমরা কোথায় যাব, অল প্রজেক্টে যাব, এটাতে গেলাম, রিড অনলি মোডে আছে, ডাউনলোড এক্সপোর্ট মানে এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট করব, ডাউনলোড অ্যাজ পিডিএফ, মেল এন্ড প্রিন্ট, ডাউনলোড অ্যাজ পিডিএফ। ঠিক আছে, দেখেন পুরো প্রজেক্টের আমি যে কোনো স্পেশাল যে কোনো একটা জিনিসকে আমরা সাইট হেল্প, সাইট অডিটটা করলাম। সাইট অডিটের যে রিপোর্টটা আছে এই রিপোর্টটাকে আমি কি করলাম, এই যে এক্সপোর্ট পিডিএফ দেখছেন, এক্সপোর্ট পিডিএফে আমি কি করলাম, দেখেন ওয়েব মাস্টার ভিউ, ক্লায়েন্ট ভিউ, কয়টা ভিউ আছে, দুইটা ভিউ আছে। ওয়েব মাস্টার ভিউ মানে কি, this PDF will include all details about found issue available in the report. Client view, this report will include found issue with no details about where they occurred and how to fix them. তার মানে ক্লায়েন্ট ভিউতে কিভাবে ওটা ফিক্স করতে হবে তার সাজেশন দেওয়া থাকবে না, কিন্তু ওয়েবমাস্টার ভিউতে কিভাবে ফিক্স করতে হবে তার সাজেশন দেওয়া থাকবে। আপনি এখন কোনটা হলে পরে আপনার ক্লায়েন্টের জন্য ভালো হয় আর কোনটা হলে আপনার জন্য ভালো হয়? আমার জন্য ভিউ আর ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট ভিউ, এটা তো Yes, আলাদা করে দিয়েছি। ইয়েস, দুইটা যেহেতু আলাদা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টকে তো আপনি সব কিছু জানাই দিলে পরে ক্লায়েন্টে তো ফিক্স করে ফেলবে, আপনার তো লাগবেই না, তাই না? জি স্যার। তার মানে ক্লায়েন্টের জন্য একটা ভিউ ব্রিফ, এটা হচ্ছে ব্রিফ, এটা হচ্ছে ডিটেলস। সো আমরা ওয়েবমাস্টার ভিউয়ে যাই, এক্সপোর্ট করি, দেখি কি আসে। আমরা ওই অডিটের একটা রিপোর্ট, মানে আমি রিপোর্টের ফরম্যাটটা দেখতে চাচ্ছি। দেখেন রিপোর্টের ফরম্যাটটা হয়ে গেছে 3 পেজের, এই একটা রিপোর্টের ফরম্যাট, এই যে সাইটের এই যে এই দেখেন প্রথম ওই যে হোম পেজের ওটা আসছে, এটা আসছে, এই যে অ্যাড ওয়েবসাইটের এই যে তোমার এই পেজের ইস্যু আছে, এই পেজের ইস্যু হচ্ছে 1 2 3, এই যে অল্টার 4 ইমেজের অল্টার ইস্যু আছে, ও অল্টার ইস্যু আছে, তারপরে পাস্ট ইস্যু, এই ইস্যুগুলো পাস করছে, ব্যাস এতটুকু একটা রিপোর্ট তৈরি হয়ে গেল। এটা কিসের রিপোর্ট, সামারি, ওয়েবসাইটের মানে অ্যাকচুয়ালি একটা সামারি রিপোর্ট। সো আপনি চাইলে কি করতে পারতেছেন, এই সামারি রিপোর্টটাকে আপনি ক্লায়েন্ট ভিউ দিতে পারতেছেন। আপনি মনে করতেছেন ল্যান্ডিং পেজ এসইওর আমি রিপোর্ট জেনারেট করব। সো ল্যান্ডিং পেজের যে এসইওটা আসলো, ধরেন এটাই ধরেন, আমি আবার ইয়ে দিতে পারি। সো ডেস্কটপ স্পিড এটসেট্রা অনেক কিছু আছে, টুল সামারি, ঠিক আছে, তাহলে টুল সামারি, অল পেজ ওভারভিউ, অন পেজ ইস্যু, অন পেজ ইস্যুতে গেলাম। ল্যান্ডিং পেজ বলতে কোনখানে, এটা এখানে কোনটা ল্যান্ডিং পেজ, আপনি যে ল্যান্ডিং পেজটা এখানে দিবেন, ধরে নিলাম আমি আমি এই পেজের ল্যান্ডিং পেজটার ইস্যু বের করব, পিআরও, খেয়াল করেন আমি একটা পেজে গেলাম, আমি এখানে ল্যান্ডিং পেজ কোনটা, যে কোনোটাতে যাব, যেটাই আমি ল্যান্ডিং পেজ বলতে চাই সেটাই ল্যান্ডিং পেজ, তাই না? সো এই পেজের জন্য আমি ধরে নিলাম যে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, সে ধরলাম। তাহলে এই ল্যান্ডিং পেজটাকে আমি, কালার কারেকশন সার্ভিসেস আছে, তাহলে আমি এই ল্যান্ডিং পেজের এই অংশটুকুকে নিলাম। অবশ্যই এই পেজের জন্য হবে না, আমার ওয়েবসাইটটা চেঞ্জ করতে হবে। এই দেখেন এখানে আসলে এইভাবে দিতে হবে। সো সার্চ ল্যান্ডিং পেজ, স্যার এখন ওয়েট করছি, একটু অ্যাডমিট করে দেন।
সামনে ওকে। হ্যাঁ, এত দেরি হলো আপনার? আমরা তো সব শিখে ফেলছি। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা হলো কি আমরা হচ্ছে এইভাবে জি কাস্টমাইজ ভাইয়া, আমি রিপোর্ট। একটু বিজি ছিলাম তো ওই জন্য আর কি। ওকে ওকে। তার মানে এভাবে আমরা একটু কাস্টমাইজ রিপোর্টটা জেনারেট করতে পারি, ঠিক আছে? তো কাস্টমাইজ রিপোর্ট জেনারেট করতে পারলে আমাদের কি সুবিধা আছে, আমাদের নামেই কাস্টমারের কাছে রিপোর্ট চলে যাবে। সো ওয়েবসাইটের ক্ষেত্রে এ ধরনের অনেক রিপোর্ট, ছোট ছোট রিপোর্ট, এগুলো ছোট ছোট রিপোর্ট ধরেন এখানে কিন্তু পেজ আসবে না, কারণ যে পেজটা দিব এখানে, এখানে যে পেজ দেওয়া আছে সেই পেজের শুধু পেজগুলোর লিস্ট এখানে আসবে। দেখেন এখানে যদি আমি এই দেখেন ল্যান্ডিং পেজ হোম, তারপরে দেখেন এই পেজ দুটা। সো অ্যাড ল্যান্ডিং পেজ দিলেও এই যে অ্যাড ল্যান্ডিং পেজ, তার মানে শুধু ওই পেজের আপগ্রেড নাও বলতেছে, কারণ আমার হচ্ছে কিউ ওভার, বিষয়টা ইয়েটা ওভার হয়েছে। আমার অ্যাকাউন্ট করা কোনো ফ্যাক্টর না, যাদের আসা আপনাদেরও অ্যাকাউন্ট করা কোনো ফ্যাক্টর না। আরে ওয়েবসিও ইয়েতে চলে যাবেন, একটা আরেকটা ইমেল অ্যাড্রেস করবেন, একটা অ্যাকাউন্ট করবেন, একটা ইমেল অ্যাড্রেস করবেন, একটা অ্যাকাউন্ট করবেন। আমরা ডেমো প্রজেক্টে দেখি। দেখেন ডেমো প্রজেক্টে কি আছে। ডেমো প্রজেক্টে যদি আমি যাই যে সার্চ, এই যে কি বলে ট্রাফিক অ্যানালাইসিস, গুগল অ্যানালাইটিক্স, দেখেন গুগল অ্যানালাইটিক্সের এখানে রিপোর্ট একটা চলে আসছে, দেখছেন? গুগল অ্যানালাইটিক্স ইউজার টোটাল যদি আমি কানেক্ট করি, তাহলে কি হবে? টুল সামারি, বাই সোর্স, বাই ল্যান্ডিং পেজ, বাই ক্যাম্পেইন, বাই ডিভাইস, সোর্স ট্রাফিক, ই কমার্স ট্রাফিক, বাই ভাইয়া একটু কান্ট্রি। ধীরে গেলে মনে হয় ভালো হয়। হুম। ভাই একটু ধীরে ধীরে গেলে ভালো হয়, মানে কাজটা যে কই থেকে করে নিতেছেন এটা দেখতে দেখতে হচ্ছে কনফিউজ হয়ে আচ্ছা যায়। আচ্ছা, বুঝছি। ঠিক আছে, তাহলে পরে আমরা ধীরে ধীরে যাই। প্রথমে হচ্ছে আমরা কোথায় ছিলাম? সাইট অডিট। তো আমরা যেটা বুঝতে চাচ্ছি যে সাইট অডিটের মাধ্যমে এখন সাইট অডিট যে রিপোর্টটা আছে, রিপোর্টটাকে আমরা পার্সোনালাইজ করলাম আমাদের নামে কভার করার জন্য। তারপরে আমরা এখন প্রথমে আমরা পার্সোনালাইজ করে নিয়েছি কোথা থেকে? এই যে এখান থেকে ইন্টারপ্রাইজ অ্যান্ড রিপোর্ট ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং করে নিয়েছি আমাদের নামে। ব্র্যান্ডিং করার পরে তারপরে আমরা এখন যে রিপোর্টটাই দেখতে চাই সেটা এক্সপোর্ট দিলে পিডিএফ মোডে সেই রিপোর্টটার একটা ভিউ চলে আসবে। আমি এই অনসে না, টেকনিক্যাল অডিটের রিপোর্ট নিতে চাই। টেকনিক্যাল অডিটের রিপোর্ট, তাহলে টেকনিক্যাল অডিটের রিপোর্টটা আসলো। এখানে যেটা জেনারেট হয়েছে আমি সেটাকে কি করতে চাই? এক্সপোর্ট করতে চাই, ডাউনলোড এট পিডিএফ। আমি ক্লায়েন্টের জন্য চাচ্ছি, ক্লায়েন্ট ভিউ দিয়ে রিপোর্ট এক্সপোর্ট করতে চাই। হয়ে গেল। তারপরে কি, এটাই হচ্ছে আপনার টেকনিক্যাল অডিটের একটা রিপোর্ট। এটা আপনি যখন দিবেন তখন সামারি হিসাবে দিলেন যে এটা একটা সামারাইজ রিপোর্ট ফর ইওর ওয়েবসাইট। তো তার ওয়েবসাইটে একটা সামারি রিপোর্ট সে চলে গেলো, আপনার নামে চলে গেলো, সে পিডিএফ আকারে। পিডিএফ আপনার তৈরিও করা লাগতেছে না, একবারে পিডিএফ জেনারেট হয়ে চলে গেছে। সো এক পেজের এই রিপোর্টটাকে আপনি চিন্তা করলেন যে আমি এত পেজ দিব না, আমি একটু ভেঙে চুরিয়ে দিব। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এক পেজ আলাদা করে নিতে পারেন, দুই পেজ আলাদা করে নিতে পারেন। হ্যাঁ, এভাবেও কিন্তু খুব ইজিলি দিতে পারেন। রাফি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। আপনাকে আপনাকে ওয়েলকাম আমাদের এই অনলাইন ক্লাসে। এবং আশা করি যে আপনি নেক্সট টাইমে আরও কন্টিনিউ হবেন। আমরা মোটামুটি অনেক কিছু শেখার চেষ্টা করতেছি। যদি কিছু মিস করে থাকেন সেগুলো আমি রিভিউ করে কভার করে নিব। সুতরাং আপনার টেনশনের কোনো কারণ নাই, কিন্তু আপনি কন্টিনিউ করেন এবং সেটা আপনার জন্য অনেক ভালো হবে। আসলে ভাইয়া অ্যাক্সিডেন্ট করছিলাম, তো এর জন্য আসলে কিছুদিন আমি ক্লাস করতে পারিনি। হুম। ঢাকা যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্টে সমস্যা হয়েছে, নাকে ব্যথা পাইছে অনেক বেশি, সেলাই পড়ছে নাকে 5টা, এর জন্য আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি। ওকে, বুঝতে পারছি। নো ইস্যু, নো ইস্যু। ইনশাল্লাহ আপনি নেক্সট টাইমে যদি এখন কি অবস্থা আপনার? এখন তো আমাকে এখন থেকে আগামী 1 মাস বেড রেস্টে থাকতে বলছে ডাক্তার। ওকে, তাহলে তো বাসাতেই আছেন, সুতরাং আপনি বাসাতে অন্তত হ্যাঁ পক্ষে বাসাতে। চেষ্টা করেন যে যদি সম্ভব হয়। হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম। আমার তো মানে 6টার ক্লাসে মানে অ্যাটেন্ড করা একটু টাফ হয়ে যাচ্ছে। মানে 9টায় কি সেম ক্লাসই করান প্রত্যেকদিন? না, 9টা ওরা আসলে অনেক দূর চলে গেছে, তো ওটা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছে। হ্যাঁ, ওইখানে আপনাদের শুরু করছি আমি প্রায় জিরো থেকে। হ্যাঁ, আমি আগে কে কি করাইছে সেটা বোঝার চেষ্টা করছি, এবং সেটার পাশাপাশি আমি সেটাকে একটু রিভিউয়ের মুডে নিয়ে তাকে তার থেকে আর একটু অ্যাডভান্স করানো, সেই সেই এক একটা স্কিলে এভাবেই আসলে আমি কাজ করে যাচ্ছি। ওকে 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 ভাই, ঠিক তো আছে। আমি সেক্ষেত্রে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আপনি যদি খুবই সমস্যা হয় আপনি ওখানে ক্লাস করলেন, আর এখানে হচ্ছে কি করলেন, এখানে হচ্ছে মাঝে ওই মাঝে আসলেন, ভিডিওগুলো অ্যাটেন্ড একটু করলেন। দেখে নিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ, ওইখানে যে আপনার এটাই ধরতে এটাই একটু করতে সমস্যা যাচ্ছি। হবে, কারণ ওখানে আমরা এখন চলে গেছি আপওয়ার্কে। হ্যাঁ, সো আপওয়ার্ক নিয়ে আছি, বা আমরা একটু ওখানেও রিভিউ শুরু হবে, ওখানে আজকে থেকে রিভিউ শুরু হবে।
আমরা লাস্ট যে ক্লাসগুলো করেছি তাই সেগুলোর আসলে মোটামুটি ওখানে রিভিউ শুরু হবে, বা ওখানে রিভিউ মুডে আসলে প্রথম এই সপ্তাহটা হয়তো রিভিউ মুডেই থাকবে আর কি, বুঝতে পারছেন? ওকে ভাই, ওকে ওকে, থ্যাংক ইউ। আর একটা কথা ছিল আমার, হুম আমাদের যে প্রজেক্টের যে ক্লাস হুম 50টা ক্লাসের যে একটা শিডিউল আছে, এখন তো মনে করেন ওই সময় তো 32টা 30টা বা 34টা এরকম ক্লাস হচ্ছিল। হুম তারপরে আমরা বেশ কয়েকদিন ধরে ক্লাস করতেছি। এখন কি আপনি ওই মানে সরকারি রুলস অনুযায়ী কি 50টা ক্লাস করার পরে কি অফ করে দিবেন নাকি এটা কন্টিনিউ করবেন, বিষয়টা একটু। উম, এটা আসলে আইসিটি ডিভিশনের যারা আসলে দায়িত্বে আছে তারা ভালো বলতে পারে। ছিলাম সেটা হচ্ছে অনসাইট, তার মানে আমরা যে কোনো রিপোর্ট জেনারেট করে একটা সাইটে টেকনিক্যাল অডিট, তার টেকনিক্যাল অডিটের সাইটে স্ক্যান কতগুলো পেজ স্ক্যান হয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের এইখানে যে রিপোর্টটা জেনারেট হচ্ছে এটা কিন্তু সব পেজের না, মানে তার পেজ আছে কত, স্ক্যান ইউনিক পেজ এত। তো এ দেখেন অন পেজ ইস্যু, দেখেন আমি গেলাম অন পেজ ইস্যু, খেয়াল করবেন অন পেজ ইস্যুতে গেছি, তার পেজ আছে কত, পেজ আছে যতগুলা, ধর অ্যানালাইজ পেজ কত, 185টা পেজ অ্যানালাইজ করছে, হয়তো তার পেজ আছে হচ্ছে আরও অনেক বেশি, তার পেজ আছে কত 260টা, 260টা পেজ গুগলে ইন্ডেক্স করছে, তার মধ্যে 185টা পেজ অ্যানালাইসিস করে এই রিপোর্ট, বাকি কিন্তু এখনও রিপোর্ট বাকি আছে, মানে কি, মানে ওই বাকি পেজগুলো কিন্তু ফ্রিতে এভাবে ইয়ে করে নাই। যখনই আমার এখানে কি হবে, এই এটা হচ্ছে আপনার সাইট নর্মাল একটা রিপোর্ট, পরবর্তীতে আপনি এই রিপোর্টটাকে কাজ করবেন যখন তখন এই রিপোর্টটাকে আরও বেশি কি করতে পারেন, আরও বেশি হচ্ছে কনসিডারেশনে নিয়ে আসতে পারেন, যেমন রিরাইট ডুপ্লিকেট টাইটেল ইন 13 পেজ। সো অন্য পেজে আছে কিনা সেটা দেখার জন্য যখন এই 13 পেজ ফিক্স করবেন তখন দেখা যাবে আবার স্ক্যান দেবেন, তখন হয়তো এরকম ফ্রিতে আরও বাকিগুলো ঢুকাই নিবে, বুঝাতে পারছি? সো এইভাবে আসলে আপনার একটু ফিক্স করতে হবে, ফিক্স করলে হয়তো কিছু পেজ ফিক্স হয়ে গেল, সেগুলো রেকর্ড থেকে চলে গেল। এই 153টা পেজ এইচ1 ঠিক করলে আপনার পরবর্তীতে দেখা যাবে যে এইচ1 ধরতেছেন 185টা পেজেই এইচ1 এর ইস্যু আছে, সেটা সে বলছে, ঠিক আছে, এইচ1 এর ইস্যু আছে। সো এটা বোঝানোর চেষ্টা করছে কেন, কারণ এটা কিন্তু আরেকটা পেজ, এই যে ডেমো প্রজেক্টের আরেকটা পেজ, এভাবে এখান থেকে এটাকে যদি আমি এক্সপোর্ট করতে চাই ইজিলি আমি আমার ব্র্যান্ডিংয়ে এক্সপোর্ট করতে পারবো, আমি যেহেতু এইখান থেকে ব্র্যান্ডিং করে আসছি। এভাবে আমরা অনলাইনে যে কোনো রিপোর্ট, এখন আমি চাই ইন্টারনাল লিঙ্কের রিপোর্টটাকে ইয়ে করতে, রিপোর্ট আরেকজনকে দিতে, যে তোমার ইন্টারনাল লিঙ্কের কী অবস্থা আমি জানাচ্ছি, তাহলে তারটা দেওয়ার পরে তার ইন্টারনাল লিঙ্কের কী অবস্থা জানাতে গেলে আপনার কী করতে হবে, সাইট হেলথের মধ্যে ইন্টারনাল লিঙ্কে ক্লিক করলেন, করে একটা রিপোর্ট তৈরি করার জন্য এই যে চলে আসলো লিঙ্ক, দেখেন কতগুলো রিপোর্ট আছে, লিঙ্ক টেক্সট অ্যানালাইসিস, পেজ অথরিটি অ্যানালাইসিস, ল্যান্ডিং পেজ অ্যানালাইসিস, মাই এক্সটার্নাল লিঙ্ক অ্যানালাইসিস, সাইট স্ট্রাকচার অ্যানালাইসিস, টোটাল সামারি। তো এখানে সামারিগুলোকে আপনি কি করতে পারেন, এই যে টোটাল সামারিটাকে আপনি এক্সপোর্ট করতে পারেন। আপনি কি করতে পারেন, লিঙ্ক টেক্সট সামারি, শুধু লিঙ্ক টেক্সট অ্যানালাইসিস, এইটাকে আপনি এক্সপোর্ট করতে পারেন, এক্সপোর্ট ইন ডাউনলোড অ্যাজ পিডিএফ, এই ডাউনলোড মানে এখানে সব ধরনের পেজে আর কি ডাউনলোড করা যেতেছে আর কি, যেটা মন চায়। যেটা মন চায় আপনার ব্র্যান্ডিং করে আপনি যেভাবে যেটা মন চায় সেটা এরকম সুন্দর করে ডাউনলোড করে নিলেন, আপনার ক্লায়েন্টে এরকম দিয়ে দিলেন, তার কি বুঝতে পারছেন? তো এইখানে ধরেন আমি এখন পেজ অথরিটি অ্যানালাইসিস, তার পেজ যে অথরিটি আরেকটা অ্যানালাইসিস, খেয়াল করবেন। জানে কিনা এটা তো একটা বিষয়, হুম বা ক্লায়েন্টকে বুঝাই এরকম, বা ক্লায়েন্ট এই বিষয়টা জানে কিনা। ক্লায়েন্ট না ক্লায়েন্ট জানলে আপনি ধরে নিন যে আপনি এসইও করবেন, যখন আপনার তো একটা রিপোর্ট তৈরি করতে হবে, আপনার ক্লায়েন্ট না জানুক আপনাকে জানতেই হবে, এবং আপনার ক্লায়েন্টকে যদি তার এই যে দেখেন এটা হচ্ছে কিসের রিপোর্ট, ডিএ অথরিটি রিপোর্ট, আপনি মানুষকে অফার করবেন ইনবাউন্ড লিঙ্ক আউটবাউন্ড লিঙ্ক, আমরা দেখবো আর কি ব্লগ যখন পাবলিশিং এর বিষয়টা দেখবো। তো দেখেন এখানে কি আছে, পেজ অথরিটি, এই পেজের কোন পেজের অথরিটি কি আছে পুরো রিপোর্ট আকারে চলে আসছে, একটা পেজের যত পেজ আছে কোন পেজের ডোমেইন অথরিটি কত আর পেজ অথরিটি কত, সবগুলো পেজের রিপোর্ট আকারে চলে আসলো। সো এটাকে আপনি সুন্দরভাবে কিন্তু কি করতে পারেন, মানে আপনার সব পেজ খোঁজা লাগতেছে না, আপনি এখান থেকে সব অল পেজের অথবা কোনো স্পেসিফিক পেজের আপনি চাইলে যে পেজ ব্লক বাই নো ইন্ডেক্স, পেজ ব্লক বাই নো ফ্লো, যেগুলো নো ফ্লো আছে সেগুলো বাদ দিয়ে দিতে পারেন। এভাবে আসলে এখানে ম্যানেজ কলাম, এই কলামটাকে আপনি আবার ম্যানেজ করতে পারেন। এই যে আমি কি কি দেখাবো, স্ট্যাটাস আউটবাউন্ড লিঙ্ক দেখাবো, ইনবাউন্ড পেজ অথরিটি, শুধু পেজ অথরিটি দেখাবো, লিঙ্ক টিঙ্ক দেখাবো না, ওকে ফাইন, শুধু পেজ অথরিটিতে নিয়ে আসলেন, পেজ অথরিটিটা দেখাবে, এই দুটো দেখাবে না, দিয়ে আপনি এক্সপোর্ট করে নিলেন, এভাবে কাস্টমাইজ করে নিতে পারতেছেন আপনি। কিওয়ার্ড অ্যানালাইজ রিসার্চের ক্ষেত্রে দেখেন এখানে যে বিষয়টা আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, দেখেন আপনি ধরে নিন যে আপনি একটা কিওয়ার্ড এখানে সার্চ দিলেন, দেখেন কি কিওয়ার্ড সার্চ দিতে চান বলেন,
একটা কিওয়ার্ড বলেন, একটা কিওয়ার্ড বলেন, সার্চ দিতে চাই আমরা। হুম, ডিজিটাল মার্কেটিং লেখেন, ডিজিটাল মার্কেটিং লেখেন। ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং কনভার্টিং কিওয়ার্ড না, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা কনভার্টিং কিওয়ার্ড। মানে ডিজিটাল মার্কেটিং গ্লোবাল সার্চ, সেটা শিক্ষার জন্যও হইতে পারে, বিভিন্নভাবে হইতে পারে। ডিজিটাল মার্কেটিং ধরেন স্কুল যে খুঁজতেছে, সেই স্কুল খুঁজতেছে পড়াশোনার জন্য, ধরেন SCH কেউ ডিজিটাল মার্কেটিং আপনার ইনস্টিটিউট খুঁজতেছে, ইনস্টিটিউট। সো আপনি সবসময় কিওয়ার্ডের দুইটা ভ্যালু আছে, সেটা হচ্ছে লং টেল আর শর্ট। সো লং টেল কিওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, এবং এই কিওয়ার্ডই আমাদের চেষ্টা করতে হয় কিওয়ার্ডের মধ্যে মিন করার জন্য। তো ডিজিটাল মার্কেটিং আমি এজেন্সি দিই। র্যাঙ্কের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম, এবং সেটা কনভার্টিং হয়, এবং সেটা থেকে যদি আসেও সেটা আপনার কাস্টমার হিসেবেই আসবে, মানে সে আপনার কাস্টমারই হবে। দেখেন, ডিজিটাল এজেন্সি দিয়ে সার্চ দিলেই হবে না, গ্লোবাল সার্চ। আমি কোথায় ইউনাইটেড স্টেটে দেখতে চাই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে ইউনাইটেড স্টেটে কি সার্চ হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি আছে, মানে কিওয়ার্ড টুলের মতো, মানে কিওয়ার্ড প্লেনার যে টুলটা আছে এটার মতো এখানে মনে হয় ব্যবহার করা যায়, এটা দিয়েও আর কি ওই সুবিধাগুলো এখানে আছে। কিওয়ার্ড প্ল্যানার তো কোনো একটা নির্দিষ্ট শুধু কিওয়ার্ড নিয়ে, এটার ভিতরে কিওয়ার্ডের ওই অংশটাও আছে, বাকি অনেক কিছুই আছে। সো কিওয়ার্ড প্ল্যানারের যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু এখানে কি সার্চ রেজাল্টটা কি অ্যাকুরেটলি দেখায় নাকি এখানে কিওয়ার্ডের এটা? এইটা আপনার একটু ভেরিয়েশন আছে, ভেরিয়েশন বলতে অনেকখানি অ্যাকুরেট, অনেকখানি অ্যাকুরেট। বাকিটা হচ্ছে আপনার 100% অ্যাকুরেট তো কেউ দেখায় না, এক এক টুলস এক এক রকম দেখায়, ঠিক আছে? সাইডের র্যাঙ্কিং এর জন্য, মানে সুবিধার জন্য ওরা মানে কিছু দিয়ে রাখে আসলে, হয়তো পরবর্তীতে এইগুলা থাকে না, মানে কনভার্সন ঠিক থাকে না। না, এক্ষেত্রে সমস্যা নাই। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনার দরকার অ্যাজাম্পশন নেওয়া। আপনার কিন্তু মেনলি প্রয়োজন হচ্ছে কি, অ্যাজাম্পশন। সো অ্যাজাম্পশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাজাম্পশনটা যদি আপনি নিতে পারেন, এটা অটোমেটিক এটা চলে যাচ্ছে। আমি চেঞ্জ করতে, গেট সাজেশনে যাই। আপনি এখানে যদি আমি একটা কিওয়ার্ড দিই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মুডি আছে তো, কি বলে যে কি বলে এর নাম, সেই জন্য মনে হয় কিছু দেখি, ডিজিটাল জিনিস দেখা যায়। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, গুগল গ্লোবাল সার্চ। সো এই যে গুগল গ্লোবাল সার্চ, আমি এখান থেকে সার্চের টার্ম চেঞ্জ করতে পারি। এইখানে এটার একটা রিপোর্ট চলে আসে। আপনারা চাইলেই দেখলে হয়তো, দেখি এটা স্ক্যান করতেছি সম্ভবত। এইখানে রিপোর্টটাই গ্লোবাল কেইআই মানে কি, কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্স। সো গ্লোবাল কেইআইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেইআইটা আমাদের জানতে হবে। কেআই কি, কেআই হচ্ছে কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্স। তারপরে হচ্ছে গুগল গ্লোবাল মান্থলি সার্চ, এটা তো আমরা জানি। অ্যাভারেজ কস্ট পার লিঙ্ক, পিপিসি। এটা হচ্ছে বিট কম্পিটিশনটা কেমন আছে। হ্যাঁ, সার্চ ট্রেন্ড কে ব্যবস্থা আছে, সোর্স কি। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যখনই আমরা কিওয়ার্ড রিসার্চ গেট সাজেশনে আপনি যে কোনো কিওয়ার্ড দিতে পারেন, যে কোনো কিওয়ার্ড, সেই কিওয়ার্ডই আপনাদের থ্রো করবে। আপনি যদি মনে করেন আপনার গুগল সার্চ কনসোলটাকে কানেকশন করে নেবেন, তো আপনি গুগল সার্চ কন্ট্রোলে কানেকশন করে নিলে পারে, গুগল সার্চ কনসোলে আপনার যেসব কিওয়ার্ড ইমপ্রেশন হয় সেগুলোই শুধু দেখায়। তো সেই কিওয়ার্ডগুলো এখানে আপনি সেটার কোনটার কি অবস্থা আছে, সার্চ ভলিউম কি অবস্থা আছে, এটা পিপিসির জন্য খুবই, গুগল সার্চ কনসোলের কিওয়ার্ডগুলো মোটামুটি কনভার্সনের জন্য অনেক ভালো। সেক্ষেত্রে আপনি ওইটাকে কানেক্ট করে নিয়ে এখানে কিন্তু ইজিলি কানেক্ট করতে পারেন। হ্যাঁ, এবং সেক্ষেত্রে তখন ওই কিওয়ার্ডগুলো আপনার এখানে দেখানোর সুযোগ আছে। কিওয়ার্ড বাস্কেট আছে। কিওয়ার্ড বাস্কেট বলতে আপনার কি, কিওয়ার্ডের একটা ঝুড়ি, আপনি সেখানে এক একটা বাস্কেট তৈরি করে বিভিন্ন রকম কিওয়ার্ডকে দিতে পারেন। এটা ডেস্কটপ মোডেও আছে, সবচেয়ে ভালো আইডিয়া, বা এটা আপনি ডেস্কটপ মোডেও পাইতে পারেন। আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ডেস্কটপ মোড আমার সেট আপ করা আছে, আপনারা যদি সেট আপ করতে পারেন ফাইন। আমরা এই ধরনের রিপোর্টকে কিন্তু এক্সপোর্ট করতে পারতেছি। তার মানে আমি কিওয়ার্ড সাজেশন নিতে পারতেছি, সুন্দর করে এক্সপোর্ট করতে পারতেছি এখান থেকে। গেট সাজেশন দিলাম। আপনাদের যদি এই গেট সাজেশনে যায়, ওইখানে আসে না কেন বলেন তো, এইখানে যাই তো দেখি আসে কিনা। প্রজেক্টর সাসপেন্ড, ওই আপগ্রেড করা নাই তো এই জন্য, মানে এটা আপগ্রেড করতে বলতেছে। ওই যে আপগ্রেড নাও, রিড অনলি মোডে আছে, ঠিক আছে? এটা লেখা ইওর অ্যাকাউন্ট কারেন্টলি রিড অনলি মোড। আপনাদের অ্যাকাউন্টে হয়তো এটা থাকবে না, এটা হয়তো এখন মোডে আছে। এটা আপনারা ওই জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করে বা ইমেল অ্যাকাউন্ট চেঞ্জ করে আবার রেজিস্ট্রেশন করলেই হয়ে যায়। এটার কোনো কিছু লাগে না, শুধু জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ, শুধু ইমেল অ্যাকাউন্ট লাগবে, আর কিচ্ছু না। বুঝতে পারছি? সো
কেউ যদি সেট আপ করা থাকে আপনারা কেউ একজন নিজে ঢুকে দেখতে পারেন, বা একজন হচ্ছে আপনাদের কেউ একজন যদি পিসিতে থাকেন সে হচ্ছে একটু শেয়ার দিয়ে ইয়ে করতে পারেন, আমি তখন ওখানে আপনার জিনিসটা দেখা দিতে পারি। আর আমরা 2 মিনিটের থেকে 3 মিনিটের ব্রেক নিই, 5 মিনিটের ব্রেক নিই, তারপরে আবার আসতেছি। হ্যাঁ, 5 মিনিটের ব্রেক নিই, ব্রেক নিয়ে আমরা আবারও হচ্ছে ইয়ে করি আর কি। ঠিক আছে স্যার। হুম। ঠিক আছে স্যার, টি আমাদের জন্য কি দেওয়া যাবে নাকি স্যার? কোনটা? ব্রেকেতে অংশগ্রহণ করতে পারবো কিনা আমরা, ওটা বললাম আর কি। হ্যাঁ, আপনারাও ব্রেক নেন, এই পজ করে চলে যান। না, আপনার সাথে করতে চাইছিলাম আর কি বললাম। এনি টাইম চলে আসেন আমার নিকুঞ্জে চলে আসবেন। হ্যাঁ, আর আগে একটু কল দিয়ে চলে আসবেন, যে টাইমে আসবেন চলে আসবেন, ব্যাস এনি টাইম ব্রেক। হ্যাঁ, আপনি যে কালে ব্যস্ত কালে লোক রুটি খাওয়ার ব্রেক থাকলো। স্যার, আপনি যে ব্যস্ত লোক, লাইন পাইতে পাইতে মনে হয় দেখা যায় আমার অবস্থা খারাপ হয়ে যাইব। আসলে স্যার ব্যস্ত। রেকর্ডটা পোস্ট করেন, রেকর্ডটা পোস্ট করেন। হুম, পরে হয়তো ইয়েস দিয়ে নিতে হবে। দেওয়ার পরে এটা এই দেখেন, এই যে এখানে ওপেন হচ্ছে। ওকে, ক্লোজ দিলাম। এবার দেখেন এটা ওপেন হচ্ছে। 1 ডে লেফট, ট্রায়াল পিরিয়ড, আর একদিনই আছে, যাক ভালো টাইমেই ওপেন দিছি। তো একদিন শেষ হয়ে গেলেও এখানের অপশন, দুই একটা অপশন বাদে ডেস্কটপে প্রায় সব ভার্সনে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো এই যে আমি ক্লোজ দিলাম। এটা নিউ আপডেট অ্যারাইভেল, জানুয়ারি 20 তারিখে কিছু নলেজ বেস আপডেট হয়েছে, এগুলো মাঝে মাঝে ডাউনলোড দিতে হয়, ডাউনলোড দিয়ে ইনস্টল নিয়ে নিতে হয়, তাহলে আপডেট হয়। লেটার দিলাম, ক্লোজ দিলাম। অর্ডার নাও কন্টিনিউ ইভ্যালুয়েটিং, ইয়েস দিলাম। এই যে আপডেট, টপ রাইটে আপডেট নলেজ বেস, এই জায়গায় মাঝে মাঝে আপডেট নলেজ বেস ক্লিক করে আপডেটটা করে নিতে হয়। এইখানে যে বিষয়গুলো আছে সেটা ক্লোজ মারলাম। আপনাদের প্রথমেই যে জিনিসগুলো থাকবে এরকম থাকবে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাড নিউ সাইটে যেতে হবে। যে এই যে অ্যাড নিউ সাইট, ম্যাক্সিমাম নাম্বার অফ 2টা অ্যাড করতে পারবো, সে 2টা ট্রায়াল মোডে, 2টা লিমিটেশন শেষ। তাহলে প্রজেক্ট ম্যানেজারে যে আমি চাইলে একটা কি করতে পারি, ডিলিট করতে পারি। তো এইটাকে আমি ডিলিট সাইট দিলাম, ইয়েস। তো আর একটা আমি অ্যাড করতে পারবো এখন নিউ সাইট, এখানে অ্যাড দিলাম। যে কারোর ওয়েবসাইটের ইস্যু বলেন, আপনাদের কারোর যদি ওয়েবসাইট থাকে সেটা, সেই ওয়েবসাইটটার একটু আমাকে ইয়েতে দেন, সেটাকে আমি একটু অ্যানালাইসিস করি এখানে এটার মাধ্যমে। ইনফোটাকে স্টোরেজ লিখে দেন স্যার। হ্যাঁ, এই চ্যাটে দিয়ে ইনফোটাকে দেন, চ্যাটে একটু কষ্ট করে লিখে দেন, তাহলে ভালো হবে। দিয়েছি এই স্যার। দিছে একজন। আচ্ছা, এই দেখেন এটাকে আমি কি করলাম, আমরা কিন্তু ডেস্কটপ ভার্সনে আছি, ডেস্কটপ ভার্সন ইনস্টল দেওয়ার পরে যে অপশনটা আসছে সেখানে আমি এখানে ক্লিক করলাম, ডেসক্রিপশন দিলাম হেল্প মাই মার্ট ইনফো, কি হেলথি, না হেলথ কি, এটা আসলে কি, হেলদি মার্ট। হেলদি মার্ট ইনফো। হেলদি মার্ট ইনফো। আচ্ছা, হেলদি মার্ট ইনফো দিলাম, দেখেন নেক্সট দিলাম। এটা আমি অ্যাক্টিভ দিব না, দরকার নাই। ওইটা কারণ এটা হচ্ছে আপনার ফ্রি ট্রায়ালে এটা অপশন আছে, ফ্রি ট্রায়াল শেষ হয়ে গেলে এটা থাকবে না, তো আমার এটা দরকার নাই। নেক্সট, ফিনিশ। তাহলে এই যে এটাকে এখন ডবল ক্লিক করলে পরে দেখেন কি আসছে, এর কি কি ইনফরমেশন দেওয়া হয়েছে। ক্লোজ মারলাম। এইবার আমি ফাইলে গেলাম, সরি ফাইলে না, আপনার হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজারের অ্যাকাউন্ট। এই ধরেন চেক র্যাঙ্কিং, সাবমিট ইউআরএল, ফাইন্ড কিওয়ার্ড, অপটিমাইজ স্পেস, মানে মোটামুটি এখানে অনেক কিছুই আছে। সো এইখান থেকে আমরা চাইলে এই যে ক্লোজ ওয়েবসিও না, এটাকে ক্লোজ করে দিতে পারি, একবারে জিরো হয়ে গেল। এখানে ফাইলের মধ্যে যে যে জিনিসগুলো আছে, নিউ সাইট, প্রজেক্ট ম্যানেজার, ক্লায়েন্ট ম্যানেজার, এটসেট্রা অনেক কিছু আছে। ফিচারের মধ্যে কিওয়ার্ড, দেখেন ফিচারের মধ্যে কি আছে, কিওয়ার্ড আছে। আমি কিওয়ার্ডে ক্লিক করলাম, এইখানে কোনটার কিওয়ার্ড অ্যানালাইসিস করবো, এইটার দিলাম, ওকে দিলাম।
দিলে এখন দেখেন এই কিওয়ার্ডের মধ্যে কি আছে, গেট সাজেশন, স্পাই অন কম্পিটিটর, সাজেশন ফ্রম হিটল্যান্স এবং গুগল অ্যানালিটিক্স থেকে কিওয়ার্ড নিয়ে নেওয়া। সো গেট সাজেশনে যায় ওখানে হেলথি হেলথি মার্ট, এটা একটা কিওয়ার্ড আমি ধরলাম, ক্লিক করলাম। এটার গ্লোবাল সার্চের কি অবস্থা আছে, কারণ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টগুলো তো অনেক ক্ষেত্রে গ্লোবাল সার্চ বা ইউএসএ বেস সার্চ বা লোকালাইজেশন বেস সার্চ Keyword analysis completed. তো বলে দিচ্ছে কিওয়ার্ড অ্যানালিসিস কমপ্লিটেড। তাহলে এটাকে আমি কি করতে পারি, আমি চিন্তা করলাম যে এইটাকে আমি আমার বাস্কেটের মধ্যে নিব, অথবা আমি নিউ বাস্কেট বানাবো। নিউ বাস্কেট দিব হচ্ছে ACLT হেলথি মার্ট, এই কাস্টমার। তো ওই কাস্টমারের জন্য যে যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করছে এর ভিতরে ঢোকাচ্ছে হেলথি মার্ট। তারপরে ওয়েবসাইটের নাম কি ছিল, হেলথি মার্ট ইনফো। তাহলে হেলথি ইনফরমেশন বা ইনফো, দেখি এটার কম্পিটিশন কেমন আছে। এটার কেইআই আছে লেস Keyword দেন analysis আছে, মানে অনেক ভালো আছে। completed. হেলথ ইনফো একটা কিওয়ার্ড, ইনফো অন হেলথি ফুড, ইনফো অন হেলথি ইটিং এটসেট্রা এটসেট্রা, অনেকগুলো সাজেশন দেওয়া আছে। এর মধ্যে থেকে চিন্তা করলাম যে আমি এইটাকে নিব, এইটাকে নিব, এইটাকে নিব। আমি কাস্টমারের জন্য রিপোর্ট বানাচ্ছি, উনি কাস্টমার, ঠিক আছে। হেলথি ফুড ইনফো, এরকম কিছু কিওয়ার্ডের আমি ডাটা নিলাম। আচ্ছা, স্পাই অন কম্পিটিটর, আমি চিন্তা করলাম যে এই যে আপনার এই যে হেলথি ইনফোতে আসলে স্পাই অন কম্পিটিটর দিলাম, সার্চ দিলাম। সরি, আমার এখানে আসবে না, এখানে যেটা আসবে সেটা হলো যে ওই Keyword ডোমেইনের analysis ইনফরমেশন দিতে completed. হবে। তার মানে এই যে এই ডোমেইনটার ইনফরমেশন দিলাম, স্পাই অন কম্পিটিটর, এইটা এটা ধরেন এইটা সার্চে ক্লিক করলাম, তাহলে ওইটা কি করবে, ওর ওয়েবসাইটটা পুরোটা ট্র্যাক করার চেষ্টা করবে। যদি কোনো কিওয়ার্ড যদি পাবলিক করে থাকে, মানে রিসার্চেবল হয়, তাহলে তার যে যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোর স্পেসিফিক কিওয়ার্ডগুলো আমার এখানে থ্রো করবে, যে কিওয়ার্ডগুলো আসলে মোটামুটি সার্চ কনসোলে মোটামুটি পাইছে বা লাইক দ্যাট এই অবস্থায় আছে, সেই জিনিসগুলো এখন অ্যানালাইসিস করতেছে। যেটা স্পাই অন কম্পিটিটর, তো কম্পিটিটর মানে আসলে তার কম্পিটিটর। এটা হেলথ মার্ট ইনফো জানে যে তার কম্পিটিটর কে কে, বা সে ওই কিওয়ার্ডের এগেনস্টে তার কম্পিটিটরদের যে লিস্ট, সেই কম্পিটিটরদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে তার ওয়েবসাইটে তার কম্পিটিটররা কোন কোন কিওয়ার্ডে গেম খেলতেছে সেটার ইনফরমেশনটা এখান থেকে কিন্তু গেইন করতে পারে, এবং সেখান থেকে কিছু কিওয়ার্ড সিলেকশন করে তার টার্গেট কিওয়ার্ড লিস্টের মধ্যে এভাবে ঢুকাতে পারে। ডান দিকে যেটা গেল সেটা কিন্তু আর কি কিওয়ার্ড লিস্ট। আমি কি বোঝাতে পারছি? Keyword analysis completed. নো মেটা কিওয়ার্ড ফাউন্ড, মানে ওখানে কোনো মেটা কিওয়ার্ড হিসাবে ওপেন দেওয়া নাই, মেটা কিওয়ার্ড পেজে ডিক্লেয়ার করা নাই কিছু, যার কারণে এখানে জিরো। কোনো পেজে যেসব পেজে মেটা কিওয়ার্ড ডিফাইন করা থাকে, ডিক্লেয়ার করা থাকে, সেসব পেজেরগুলো এইভাবে আমরা ইজিলি ডাটাগুলোকে এক্সট্রাক্ট করতে পারি। ওকে, এইবার দেখেন সাজেশন, এটা গেল হচ্ছে গেট সাজেশন, এটা গেলো স্পাই অন কম্পিটিটর। তাহলে আমি গেট সাজেশন থেকে একটা পাইলাম, এটাকে আমি চাইলে কি করতে পারি, যে কোনো সময় আমি চাইলে এটাকে ফাইলে যায় এক্সপোর্ট করতে পারি। তো এক্সপোর্ট করতে পারি কিওয়ার্ড অ্যানালাইসিসের। এটা কোথায় আছে, ডেস্কটপে আমি করি। কিওয়ার্ডস অ্যানালাইসিস করতেছে আমরা ওয়েবসিওর মাধ্যমে। হ্যাঁ, আমরা গতদিন একটা দেখছি এর মাধ্যমে, কি বলে, দেখেন এখানে কিভাবে নিতে পারি, এক্সেল শিট হিসেবে নিতে পারি। এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট দেওয়ার পরে আমি দিচ্ছি আবার এক্সপোর্ট দাও, আবার অনও করো, দেখি এক্সপোর্ট দেওয়ার পরে ওটা অন হয় কিনা। এই যে অন হয়েছে। সো এখানে দেখেন রিপোর্টটা অন হচ্ছে, রিপোর্ট অন কিওয়ার্ড সাজেশন। ডেসক্রিপশন দিল এই যে ফর, এটা ক্রিয়েটেড অন কয়টার সময় ক্রিয়েট করা হয়েছে, হ্যাঁ, বাস্কেট নেম হচ্ছে এইটা, কিওয়ার্ড এইটা, এখানে এই যে কম্পিটিশন কি, সার্চ ভলিউম কি, কেইআই কি অবস্থায় আছে, এটাকে সুন্দর করে আপনি কি কাস্টমারের কাছে কিন্তু এইভাবেও এক্সেল শিটের মাধ্যমে বিভিন্ন ধরনের কিওয়ার্ডের রিপোর্টগুলোকে দিতে পারেন। অনেক সময় অনেক কাস্টমার বলবে আমার কিওয়ার্ড অ্যানালাইসিস করে দাও, আমার হেলথ ইনফো কি মেন কিওয়ার্ড, আমাকে আরও রিলেভেন্ট বেশ কিছু ভালো ভালো কিওয়ার্ড সার্চ করে দাও যেটা সার্চ ভলিউম আছে। সেক্ষেত্রে সার্চ ভলিউম দিয়ে এভাবে খুব শর্টকাট আপনি একটা রিপোর্ট তৈরি করে দিতে পারেন। আরেকটা হচ্ছে আমরা অনলাইন থেকে তো দেখছি, এটার অনলাইন মুডেও দেখতেছি, সেখানেও পারতেছি, আবার এটার অফলাইন মুডেও এভাবে আমরা কভার করতে পারতেছি। আর অনলাইন মুডে যদি কভার করতাম তাহলে কি হতো, এক্সপোর্ট দিলে ওইরকম সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়ে বেরিয়ে চলে আসতো। আর এখানে কি হতো, এখন এই যে এইভাবে আসতেছে, বুঝতে পারছি। এখানে
এবার আমি দেখলাম এটা গেট সাজেশন, কিন্তু ফাইন্ড কিওয়ার্ডের মধ্যে আছি আমরা। তারপর দেখে অ্যানালাইজ এসইও কম্পিটিশন, অ্যানালাইজ এসইও কম্পিটিশন। সো এসইও কম্পিটিশন যদি আমি চেক করি, ব্যাকলিঙ্ক টু ওয়েব পেজ, দেখেন হেলথি ইনফো, হেলথি মার্ট, এই দুইটা কিওয়ার্ডই দিলাম, অ্যানালাইজ দিলাম। অ্যানালাইজ যে ট্রাফিক র্যাঙ্ক। সো এখানে কি হবে, এখানে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এসইও কম্পিটিশন, তার কিওয়ার্ডের এগেনস্টে যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশনের অ্যানালাইসিস ডাটাটা এখানে কিন্তু থ্রো করবে। আমি চাইলে সেটাকেও আমরা আলাদাভাবে এক্সপোর্ট করতে পারি, তারপরে সেটাকে আমরা আমাদের মূল রিপোর্টের মধ্যে আবার ওই এক্সপোর্টের অংশটুকু যোগ করে ঢোকাই দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, এটাকে আলাদাভাবে তার কম্পিটিটরের অপটিমাইজেশন, কম্পিটিটরের এসইও অন পেজ অপটিমাইজেশনের কম্পিটিটরের কিছু রিপোর্ট আকারে, বিভিন্ন ছোট 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 রিপোর্ট, সেগুলোকে আলাদাভাবে নিয়ে তাকে জিপ করে পাঠিয়ে দিলাম আমার কাস্টমারকে। তো কাস্টমারের ডাটাগুলোকে আলাদা আলাদাভাবে ছোট ছোট করে মার্চ করে আলাদা আলাদা রিপোর্ট আর কি, এক একটা ইয়ের জন্য। এখানে টাইম নিবে যে হেলথ মার্ট বাস্কেট, তাহলে এই বাস্কেটের মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোর সে কি করতেছে, অ্যানালাইসিস করতেছে। ওকে, আমরা অ্যানালাইসিস করতে থাকুক, আমরা সেই ফাঁকে আরেকটা ফিচার জেনে আসি, অপটিমাইজেশন। অপটিমাইজেশনের ভিতরে হেলথি মার্ট ইনফোতে গেলাম, দেখেন সেট আপ অপটিমাইজেশন অ্যাডভাইস অ্যান্ড অ্যানালাইসিস ডেনসিটি অ্যানালাইসিস রিপোর্ট এস সার্চ ইঞ্জিন রিপোর্ট। সো সেট আপ কি, সেট আপটার ভিতরে কিছু নেই, সেট আপের ভিতরে যে অ্যাড পেজ। সো আমি অ্যাড পেজে যাই ক্লিক করে ওই পেজের ওই 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 ওয়েবসাইটে, এখান থেকে আলাদা, এটা হচ্ছে আলাদা অপশন। সো এই যে ইম্পোর্ট ফ্রম, অ্যাডভান্স ইম্পোর্ট, সো এডিটর মাই সাইট, এই যে মাই সাইটটাকে রিফ্রেশ, ডাটা সোর্স সিলেক্ট ডাজ নট কন্টেন এনি ডাটা টু ইম্পোর্ট, ইম্পোর্ট করা যাবে না বলতেছে, এইটার ইম্পোর্টিং ডাটাটা অ্যাভেলেবেল নাই। আচ্ছা, যদি না থাকে কোনো ইস্যু নাই, আমার কোনো সমস্যাও নাই। আমরা কি করতে পারি, ম্যানেজ, এই যে ম্যানেজ লিস্ট, ম্যানেজ লিস্টে গেলাম, অ্যাড পেজে দিলাম, তারপরেও যদি এভাবে অ্যাড করতে না পারি তখন আমরা কি করতে পারবো, এই দেখেন আছে ওই টেক্সট ফাইল মুডে, আমরা পেজ দরকার নাই, টেক্সট ফাইল মুডে। আচ্ছা, সবচেয়ে লোকাল কপি, এটা লোকাল কপি, আসলে আমি ভুল করছি, আমার ওয়েব পেজ কপি নিতে হবে, লোকাল কপি হবে। লোকাল কপি মানে হচ্ছে আমার সার্ভারে আসে তার ওয়েবসাইটের ডাটা, সেই ক্ষেত্রে লোকাল কপি। আর এটা ওয়েব পেজ, ওয়েব পেজে যে তারপরে আমার অ্যাড পেজ দিতে হবে, তখন ইন্টার ইউআরএল দিলে, এই যে আমি ইউআরএল হোম পেজ, ওর যদি আরও পেজ ধরেন অ্যাবাউট আস পেজ আছে, অ্যাবাউট আস পেজ আছে না, অ্যাবাউট আস পেজ আছে মনে হয়, যদি তাও না থাকে তাহলে কি করতে পারি, এই যে এবার মাই সাইট থেকে এই স্ক্যান টপ লেভেল লিঙ্ক, এই যে হোম পেজ, স্ক্যান 2 লেভেল লিঙ্ক, স্ক্যান 3 লেভেল লিঙ্ক, স্ক্যান এন্টায়ার সাইট। সো স্ক্যান টপ লেভেল লিঙ্ক দিলাম, টপ লেভেল লিঙ্ক মানে হচ্ছে একেবারে টপ লেভেলে রুট দিয়ে যেটা আছে, সেকেন্ড লেভেল রুটের পরে আরেকটা রুট আছে, থার্ড লেভেল রুটের পরে 3টা রুট আছে, এন্টায়ার সাইট পুরো সাইটের মধ্যে যত পেজ আছে সব। আমরা এই শুধু এই হোম পেজটা দিলাম, দিয়ে দেখেন হোম পেজটা আমরা অ্যানালাইসিস করব, যে হোম পেজটার আমরা দেখেন হোম পেজ যতগুলো পেজ আছে, পেজ টু অপটিমাইজ, কোন কোন পেজ, রুট আছে, অ্যাবাউট আছে, তারপরে এই পেজ আছে আজহার, অলিউল্লাহ, রাজিয়া, আপনারা সবাই দেখি অথর আছেন, বাহ, সবাই কি লেখালেখি করেন নাকি ওখানে, হেলথ ইনফো, হ্যাঁ জি স্যার, লেখালেখি করি। ওকে ইম্পোর্ট, তার মানে এখানে ধরেন অনেকগুলো পেজ আছে, সেই পেজগুলো সব লিস্টগুলো চলে আসছে যে কোন কোন পেজ আছে। তার ভিতরে আমি চিন্তা করলাম আমি সব পেজ বাদ দিলাম, আনচেক অল, কি করলাম, শুধু রুট পেজ নিলাম, রুট পেজটা কি করবো, অ্যানালাইসিস করব, ওকে দিলাম, দেখেন শুধু রুট পেজ চলে আসছে। আমি যদি অন্য পেজ দিতাম অন্য পেজ আসতো, রুট পেজ দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটটা এখানে লোড হয়ে গেছে, লোড হয়ে ওয়েবসাইটটার যে ভিউ আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি চিন্তা করলাম যে এই পেজের মধ্যে আমার 3টা টার্গেট কিওয়ার্ড আছে, সেই 3টা টার্গেট কিওয়ার্ডকে আমি অ্যানালাইসিস করব, করে আমি একটা রিট্রাইভ কিওয়ার্ড ফ্রম পেজ আমি যদি দিই, তাহলে কি হবে, এই পেজ থেকে কিওয়ার্ড রিট্রাইভ করার চেষ্টা করবে। যদি না পাই, কোনো মেটা কিওয়ার্ড যদি থাকতো এই পেজে, এই পেজের মধ্যে যদি মেটা কিওয়ার্ড থাকতো তাহলে দেখাতো এই পেজে কোনো মেটা কিওয়ার্ড নাই, সেজন্য এটা ট্র্যাক করতে পারে নাই। সুতরাং আমাকে কি করতে হবে, আমি ধরেন এইভাবে দিলাম হেলথি ইনফো, হেলথি মার্ট, 2টা কিওয়ার্ডই দিলাম, হ্যাঁ, তো 3টা কিওয়ার্ড না, আমার 2টা কিওয়ার্ড টার্গেট হোম পেজের জন্য, ক্লিয়ার। সো আমি এই 2টা কিওয়ার্ডকে দিয়ে আমি যদি এখন দিই, দেখেন এই 2টা কিওয়ার্ড দিলাম, দেওয়ার পরে সেটিংটা করলাম, এটা হচ্ছে সেট আপ শেষ করলাম, সেট আপ শেষ করার পরে আমি অপটিমাইজ অ্যাডভাইস অ্যান্ড অ্যানালাইসিস এখানে গেলাম, যাওয়ার পরে আমি কি করলাম, এইখানে দেখেন হেলথি ইনফো, হেলথি মার্ট কিওয়ার্ড, শুধু হেলথি ইনফোর জন্য না হেলথি মার্ট, 2টার জন্য, আমি 2টার জন্য যদি দিই 2টার জন্যই হলো। এবার আসে যে ডোন্ট কম্পেয়ার, তুমি কি কম্পেয়ার করে দেখো, কম্পেয়ার টু কম্পিটিশন,
কম্পেয়ার টু কম্পোজিশন কি, এখানে যদি আমি সিলেক্ট করি, যদি কোনো স্পেসিফিক কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের নাম দিতে পারি, তার সাথে এটার কম্পিটিশনের অ্যানালাইসিস ডাটাটা এখানে দেখাবে। আমি কম্পেয়ার দেবো কি, কম্পেয়ার টু গুগল টপ র্যাঙ্ক সাইট। সো যে 1 নম্বরে আছে ওই দুইটা কিওয়ার্ডে, এই কিওয়ার্ডে যে 1 নম্বরে আছে এবং এই কিওয়ার্ডে যে 1 নম্বরে আছে, তার সাথে এই কিওয়ার্ডের আমার পেজের সাথে তার পেজের কম্পিটিশন চেক করো, কি কি আমার আছে তার আছে, কি কি আমার নাই তার নাই। বুঝাতে পারছি? মানে কম্পারিজন ডাটাটা যে 1 2 3 দিলাম, অথবা দিলাম আমি শুধু 3 নম্বরে যে র্যাঙ্কিং আছে তার সাথে আমার কম্পিটিশনটা দেখো। ভাই আমি 1 2 এর সাথে কম্পিটিশন করে পারবো না, আমি আপাতত 4 5 যে আছে তার সাথে আমার কম্পিটিশন করে আমার রিপোর্টটা দেখাও। ক্লিয়ার? তাহলে এখানে যখন আমি দিব তখন আমি কি করতেছি, এখানে দিয়ে আমার আর কোনো কাজ নাই, আমি শুধু অ্যানালাইজ অফ পেজ ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ইওর র্যাঙ্কিং। তোমার অফ পেজ ফ্যাক্টরটাকে তুমি র্যাঙ্কিং করাবা কিনা। আমি না, অফ পেজ ফ্যাক্টর আমি র্যাঙ্কিং আমি চেক করব না, আমি শুধু অন পেজ কি কি সমস্যা আছে আমার, বা আমার কি কি ইস্যু আছে, বা তার আর কি কি কাজ করা যেতে পারে, তোমার কাছে কি অ্যাডভাইস মনে হয় তোমার টুলসের কাছে, সেই টুলসের অ্যাডভাইসের রিপোর্টগুলো আমাকে দাও, আমি সেখান থেকে দেখে নিব। সো আমরা এই যে প্রসেসিং এ দিছি, আমরা 4 নম্বর এবং 5 নম্বরে যে আছে হেলথ Optimization ইনফোর report সাথে তার completed. কম্পারিজন রিপোর্টটা অলরেডি বের হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন যেটা রেডি হয়ে গেছে সেটা কি আমরা কি করতে পারি, আমরা সুন্দরভাবে এখান থেকে দেখে নিতে পারি আমার কোথায় কি ইস্যু আছে। অন দ্য আদার কাজ ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম, যার পরে আমরা কিন্তু এখানে শুধু HTML মোডেই এক্সপোর্ট করা পসিবল। ধরেন অপটিমাইজেশন রিপোর্ট হোম পেজ দিলাম, এটা হোম পেজের অপটিমাইজেশন রিপোর্ট। হ্যাঁ, সো অপটিমাইজেশন করতে গেলে আমার কি কি কাজ করা লাগবে এবং কি অবস্থা আছে তার রিপোর্টটা আমার তৈরি করলাম। তৈরি করার পরে আমি হোম পেজে গেলাম, আমি দেখলাম কি রিপোর্ট জেনারেট হয়েছে, সেক্ষেত্রে কিওয়ার্ড অ্যানালিসিসের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এই যে অপটিমাইজেশন রিপোর্ট দেখছেন, তার মানে এটার এই যে কি গুগল ক্রোমে এটাকে আমি ওপেন দিলাম আর কি, এটা HTML ফরম্যাটে আসছে, ওপেন উইথ গুগল ক্রোম। দেখেন গুগল ক্রোমে যখনই আমি দিলাম এখানে কিন্তু কোনো ব্র্যান্ডিং নাই, খেয়াল করছেন? মানে আপনার ব্র্যান্ডিংয়েই সব কিছু হয়ে গেছে। অপটিমাইজেশন রিপোর্ট কিওয়ার্ড হেলথ ইনফো জাম্প টু কিওয়ার্ড, আমি চাইলে এখানে ক্লিক করলে ওপে চলে যাবে ফর এই কিওয়ার্ড এর জন্য ক্রিয়েটেড তারিখ, কুইক অ্যাক্সেসের অপটিমাইজেশন অ্যাডভাইস, অ্যাডভান্স অ্যানালাইসিস, জেনারেল পেজ অন পেজ ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ইওর র্যাঙ্কিং। সো এখানে পুরো রিপোর্ট 1 নম্বর অপটিমাইজেশন অ্যাডভাইস। এবার আসেন এসইও, এবার আসেন এসইও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এখন পুরো এসইওর টোটাল অনেকগুলো অন পেজ অপটিমাইজেশনের অনেকগুলো টার্মস নিয়ে আমরা কথা বলবো বা জেনে যাব, এবং এখান থেকে ইজিলি আপনারাও জেনে যেতে পারেন। আমি এমন একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যেখান থেকে আপনারা খুব ইজিলি নিজেই জানবেন, আপনাদের কারোর হেল্প লাগবে না, নিজেই জানতে পারবেন যে কোনগুলো আসলে অপটিমাইজেশনের ইস্যু, কোনগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর এবং কোনগুলো কাজ করলে পারে আমার খুব দ্রুত র্যাঙ্কিং আসতে পারে। তো এই প্রসপেক্টে আপনাদের এখন যে ডাটাটা দেখবেন সেই ডাটাটা খুবই মজার আর কি, খুবই মজার, এবং আমার কাছে এটা খুবই অপটিমিস্টিক মনে হয়। হয়তো কিছু প্লাস মাইনাস, কিছু আপডেট, কিছু জিনিস থাকতে পারে প্লাস মাইনাস করতে পারে, কিন্তু ফ্যাক্টরগুলো আমরা একেবারে ইনশিওর হইতে পারি কোনগুলো ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা খুব ভালো কিছু হইতে পারে কিনা, যে আমি একটা কাস্টমারের তার তোমার কোন কোন কিওয়ার্ডের টার্গেট, এই কিওয়ার্ডে ওই পেজে তোমার কি কি কাজ করলে পারে আরো ভালো হবে, তার অ্যাডভাইস রিপোর্টটাকে তুলে দিলেন। ধরে নিন তাহলে হেলথ ইনফো, এটা কোনটা, এটা জেনারেল পেজ প্রপার্টি, জেনারেল পেজ প্রপার্টিজের ক্ষেত্রে খেয়াল করবেন, জেনারেল পেজ প্রপার্টিজের মধ্যে আছে ইওর কিওয়ার্ড ইজ নট প্রেজেন্ট ইন ইউআরএল। তার মানে ইউআরএল এর মধ্যে যদি আমার কিওয়ার্ডটা প্রেজেন্ট থাকতো তাহলে খুব ভালো হতো, সেটা বলতে হচ্ছে হেলথ ইনফো। ওকে, তারপরে কি বলতেছে, মেইন কি অন দ্য পেজ ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ইওর র্যাঙ্কিং, কি হেড এরিয়া, 1 নম্বর হচ্ছে টাইটেল ট্যাগ, তাহলে ইওর টাইটেল ট্যাগ হ্যাজ স্টপ ওয়ার্ড। সো আমরা প্রথমেই একটা কথা বলেছি যে হোয়াট ইজ স্টপ ওয়ার্ড, স্টপ ওয়ার্ড কি টাইটেলে থাকা বা ইয়েতে থাকা ঠিক কিনা, স্টপ ওয়ার্ড যত কম থাকবে তত ভালো। তো স্টপ ওয়ার্ড কি, এখন আমি আসলে আপনাদেরকে মুখে না বলে আপনারা এখান থেকে পড়ে নেবেন। এখন কেউ একজন পড়েন, আমি একটু শুনি, বড় করে দিছি। আছেন তো, দেখি তো আছেন তো, হ্যাঁ আছে, আচ্ছা আছি। আছেন, কিন্তু উপস্থিতির হার এত কম কেন বলেন তো? কিছুক্ষণ আগেও তো 16-17 জন ছিল। এনে আমরা যেটা শিখতেছি এটা কিন্তু খুবই জি ওয়ান পেজ অপটিমাইজেশনের খুবই মারাত্মক জিনিস, এবং খুব সহজ ওয়ান পেজ অপটিমাইজেশনের রিপোর্টগুলো জেনারেট করা। এবং সবচেয়ে বড় জি জি জি, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ান পেজ অপটিমাইজেশনের সবচেয়ে বড় ইস্যুই হচ্ছে আপনার প্রপারলি রিপোর্ট জেনারেট করা। রিপোর্ট জেনারেট করা মানে আপনি সমাধান করে ফেলেছেন, প্রবলেম ফিক্স করা ধরতে পারা মানেই আপনি কিন্তু সমাধান অর্ধেক করে ফেলেছেন। জি ভাইয়া। ওকে, ইওর কিওয়ার্ড ইজ নট প্রেজেন্ট ইন ইউআরএল, তাহলে সরি প্রথমটা কি বলতেছে, ইওর কিওয়ার্ড, our research of 100 of search engine top list show
that keyword presence in URL is crucial for achieving high ranking in search result list, right? সার্চ হচ্ছে জি নাই। সো কি ফুল আছে? হ্যাঁ বাজবে নি। আচ্ছা, our research of 100 of search engine top list show that keyword presence in URL is crucial for achieving high ranking in search engine result list. By placing keyword in your domain name, you gain serious advantage with search engine. If your URL point to the already established and high ranked web page, do not recommend altering it. রিকমেন্ড আল্টার করার জন্য রিকমেন্ড করতেছে না, বাট থাকলে পরে অনেক ভালো হতো। হাউএভার দিস ফ্যাক্টর ওয়ার্থ কনসিডারিং হোয়েন ইউ ক্রিয়েট এ নিউ পেজ সাইট। তেমন যখন নিউ পেজ তৈরি করতে হবে তখন যে কিওয়ার্ড আমার ওই পেজের জন্য টার্গেট, সেই কিওয়ার্ডের সাপেক্ষে যদি আমি ইউআরএলটা তৈরি করি, কন্টেন্টটা যদি ওই রিলেভেন্টে নিই, তাহলে আমার ভালো হবে র্যাঙ্কিং করার জন্য, সেটা কিন্তু বোঝাই দিচ্ছে। মোস্ট মেজর সার্চ ইঞ্জিন ফেভার ওয়েবসাইট উইথ কিওয়ার্ড ইন দেয়ার ইউআরএল। অনেক ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে কিওয়ার্ডটা যদি ইউআরএল মধ্যে থাকে তাহলে সেটা খুব ভালোভাবে নিয়ে থাকে। উদাহরণস্বরূপ এক্সাম্পল, ধরে নিন যে আমার এই পেজের কিওয়ার্ড হচ্ছে কালার কারেকশন সার্ভিস। আমি এই পেজটা বানাইছি কি কালার কারেকশন সার্ভিস, তাহলে আমার ইউআরএল এর মধ্যে কি আছে? কালার কারেকশন সার্ভিস আছে। এবং পুরো পেজে কিওয়ার্ড কন্টেন্ট ভেরিয়েশনের মধ্যে যদি আমি কালার কারেকশন সার্ভিস প্রপারলি ইউজ করতে পারি, তাহলে আমার র্যাঙ্কিং ইস্যুটা, অন পেজ র্যাঙ্কিং ইস্যু অনেকখানি সলভ হয়ে যায়। আমি কথা বোঝাতে পেরেছি? আচ্ছা, এইবার আসেন, আদারওয়াইজ সার্চ ইঞ্জিন উইল আন্ডারস্ট্যান্ড ইট অ্যাজ single word. Even if search engine result highlight this keyword in bold, your rank on URL optimization will be wasted. সো এখানে একটা টোটাল আপনার পুরা জিনিসটা আপনি যদি পড়েন, আপনি পুরা জিনিসটা বুঝে যাবেন কি বলতেছে। ওকে, তারপরে আসেন হেডের মধ্যে কি আছে? টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ, ইয়োর টাইটেল ট্যাগ হ্যাজ স্টপ ওয়ার্ড। হোয়াট ইজ স্টপ ওয়ার্ড? কেউ আমার কথার অ্যান্সার দেন নাই। স্টপ ওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ড যেগুলো অ্যান্ড, অন, এ, দ্য, ফর, টু, অ্যাবাউট, আর, হোয়াট, ওয়ার, বাই, অফ and other auxiliary word are too common and search engine don't take them into consideration. By using stop word in your title tag, you potentially damage your ranking. A rule of thumb, the less stop words you use in your title tag the better. এটা হচ্ছে the rule, ঠিক আছে? সো আপনার স্টপ ওয়ার্ড কোনটা এখন বলেন আমাকে, হোয়াট ডু ইউ মিন বাই স্টপ ওয়ার্ড? আপনারা ফিউচারে বিভিন্ন জায়গায় ওয়ান পেজ এসইওর ইয়ে দিতে গেলে আপনাদেরকে এই জিনিসটার সম্মুখীন হইতে পারে। সেটা হচ্ছে যে স্টপ ওয়ার্ড কি এবং স্টপ ওয়ার্ড হচ্ছে আপনার কি ভালো না খারাপ। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম স্টপ ওয়ার্ড অনেক ভালো, তাই না? স্যার টাইটেলের জন্য খারাপ। আচ্ছা, টাইটেলের জন্য খারাপ না, অন পেজ এসইওর জন্যই খারাপ। ও আচ্ছা স্যার, ঠিক আছে। সো জি স্যার। স্টপ ওয়ার্ড হচ্ছে অন পেজ অপটিমাইজেশনের জন্যই খারাপ। তো টাইটেলে থাকা মানে সেটা তো আসলে খুবই খারাপ, ঠিক আছে। তো তার মানে হচ্ছে যে টাইটেলের মধ্যে স্টপ ওয়ার্ডটা না রাখাটাই উত্তম। তো স্টপ ওয়ার্ডটা তারপরে যদি রাখতে হয় কোনো কারণবশত, সেক্ষেত্রে যত কম থাকে তত মঙ্গল। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে এখানে সুন্দর করে বলে দিয়েছে, হ্যাঁ, যে বাই ইউজিং স্টপ ওয়ার্ড ইন ইউর টাইটেল ট্যাগ ইউ পটেনশিয়ালি ড্যামেজ ইউর র্যাঙ্কিং। তাহলে তুমি তোমার র্যাঙ্কিংয়ের ইয়েটাকে, স্কোরটাকে অনেকখানি ড্যামেজ করে ফেলতেছো। সো এই জিনিসটা আপনারা ইয়ে করতে পারেন যে কতটুকু কম রাখা যায় টাইটেল ওয়ার্ড, স্টপ ওয়ার্ড কতটুকু কম রাখা যায়, তাহলে পরে মোটামুটি ভালো হয় আর কি। তারপর ইয়োর কিওয়ার্ড ইজ নট প্রেজেন্ট ইন টাইটেল ট্যাগ. Your keyword should appear at least once in the title tag, but it does not appear at all. Put the keyword into title tag and you will unlikely to rank high. তাহলে আপনি গাইডলাইন পেয়ে গেলেন, মানে আপনার কিন্তু এসইও এখানে পুরো এসইওর আমি মুখে যা বলবো সেটা লিখে দিছে বোঝার সুবিধার্থে, রাইট? তাহলে এই কথাটুকু আপনার কি, আপনার কাছে হচ্ছে অন পেজ অপটিমাইজেশনের ইস্যু, আর এবং এই ইস্যু সমাধান করতে হবে কিভাবে, সেটা হচ্ছে আপনাকে সমাধান করতে হবে। আমি টার্গেট কিওয়ার্ড ওই দুইটা দিছি, বা ওই টার্গেট কিওয়ার্ডে যদি আমি অ্যাচিভ করতে হয় তাহলে এই পেজের এই জিনিস সংশোধন করতে হবে। বডির মধ্যে কি আছে? ভিজিবল টেক্সট, নান অফ ইয়োর কিওয়ার্ড ইন দ্য বোল্ড, তোমার কোনো কিওয়ার্ড বোল্ড অবস্থায় নাই, সো ইউ ক্যান বোল্ড the fact that you put certain keyword or phrase in bold tell search engine that you place an emphasis on it. Naturally, it consider those words or parts to be more important than those other regular font
We recommend that you put your key parts in bold one or more time. এটা তারা রিকমেন্ড করতেছে যে তুমি কি করতে পারো, বোল্ড করতে পারো, বেশিবার না, খুব বেশি না, ওয়ান অর মোর টাইম। বুঝতে পারছি? আমাদের কি ফেস যে মেন কিওয়ার্ডটা হ্যাঁ, দ্য কিওয়ার্ড ফ্যাক্টর But- সার্টেন, তাহলে ওই ওয়েবসাইটটা কই? এটাও একটা ইস্যু। আচ্ছা, এখানে অনেকগুলো টাইটেল আছে। সো এই পেজের মধ্যে সে বলতেছে কি টার্গেট কিওয়ার্ড হেলথি ইনফো অথবা হেলথি মার্ট, যেটাই হোক না কেন এই দুইটা কিওয়ার্ডকে এর ভিতরে রাখতে এবং সেটাকে অবশ্যই বোল্ড আকারে কভার করতে। তার মানে এই পেজের ইস্যু হিসাবে সে ধরছে যে আপনার এই যে নান অফ ইয়োর কিওয়ার্ড আর ইন বোল্ড, তোমার কোনো কিওয়ার্ডই বোল্ড করা নাই। তার মানে কিওয়ার্ডকে বোল্ড করতে হবে, টার্গেট কিওয়ার্ড যেটা, ঠিক আছে? আচ্ছা, ইয়োর কিওয়ার্ড ইজ টু ফার অ্যাওয়ে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য পেজ, তোমার কিওয়ার্ডটা কি আছে, অনেক দূরে আছে বিগিনিং অফ দ্য পেজ থেকে। হ্যাঁ, সো HELTHY হেলথি ইনফো অথবা নাই হেলথি মার্ট, MART মার্ট, হেলথি মার্ট একেবারে এই যে হেলথি মার্ট আছে হচ্ছে ফুটারে। সো একেবারে ফুটারে আছে, এই যে আছে টপ রাইটে আছে হেলথি মার্ট। সো হেলথি মার্টের ক্ষেত্রে যদি এভাবে বলি তাহলে মানে কি এলো, কি বলতেছে, ইয়োর কিওয়ার্ড ইজ টু ফার অ্যাওয়ে ফ্রম বিগিনিং অফ ইয়োর পেজ, ইয়োর কিওয়ার্ড prominence is only 0.0% while it should at least 1%. If possible, move your keyword closer to the beginning of your page. This will greatly improve overall performance. তার মানে কি বললো সে, সাজেশন কি দিল হচ্ছে যত স্টার্টিংয়ে আপনি মিনিমাম একবার ইউজ করে আসে। আমরা যেটা বলি 200 ওয়ার্ডের মধ্যে, স্টার্টিংয়ে 200 ওয়ার্ডের মধ্যে ইউজ করো ভালো, এবং ইন্ডিংয়ে 200 ওয়ার্ডের মধ্যে একবার ইউজ করো। দুইবার তুমি ইউজ করোই একটা কিওয়ার্ডকে, তোমার টার্গেট কিওয়ার্ডকে ওপেনিং একেবারে ওয়েবসাইটের ওপেনিংয়ের 200 ওয়ার্ডের মধ্যে অথবা ইন্ডিংয়ের 200 ওয়ার্ডের মধ্যে, ফুটারের ভিতরে। সো 200 ওয়ার্ডটা কোথা থেকে কাউন্ট করে সেটা আপনার পেজের স্নিপার দেখলেই বুঝবেন, সেটাও আমরা কিছুক্ষণের ভিতরে দেখব কোথা থেকে কাউন্ট শুরু হয়েছে, আমাদের পেজের কন্টেন্ট সার্চ ইঞ্জিন কাউন্ট শুরু করছে। ইয়োর কিওয়ার্ড ডাজ নট হ্যাভ এনাফ ওয়েট অন ইয়োর পেজ, তোমার কিওয়ার্ড আসলে ভালোভাবে অপটিমাইজ করা না, বা ওই কিওয়ার্ডের কথাবার্তা পেজের মধ্যে ভালো মতন লেখা না। ইয়োর কিওয়ার্ড শুড কনস্টিটিউট অ্যাট লিস্ট 4%, হোয়াইল ইয়োর পেজ ইজ অনলি 0.4%। 0.4% আছে আমাদের কিওয়ার্ডগুলা। সো কিওয়ার্ডগুলোকে সে বলতেছে কত পার্সেন্ট, 4%-এর কাছে নিয়ে আসতে, মানে ওখানে এক্সিস্ট করে যেন। ইনক্রিজ দ্য কিওয়ার্ড ওয়েট, সো ইটস ভ্যালু রেঞ্জ উইথিন দ্য বর্ডার অফ 4 থেকে 7%। Also keep it mind possible using different from of your keyword. So different from of your keyword কে তুমি এটাকে মাইন্ডে রাখো, কিওয়ার্ডটাকে ডিফারেন্ট ফ্রম। যেমন ধরেন কিওয়ার্ড মার্ট ইনফো, সো কিওয়ার্ড মার্ট টেকনিক সে ধরলাম, কিওয়ার্ড মার্ট টেকনিক বা কিওয়ার্ড ইনফরমেশন, সো সরি কিওয়ার্ড না, ওই যে হেলথ ইনফরমেশন বা হেলথি ফুড ইনফরমেশন, লাইক দ্যাট ভেরিয়েশন করতে বলতেছে, এরকম ধরনের অনেক ধরনের আরও কিওয়ার্ড। হোয়াইল র্যাঙ্কিং সার্চ ইঞ্জিন কনসিডার নট অনলি ডিরেক্ট ম্যাচ অফ ইয়োর কিওয়ার্ড বাট অলসো দেয়ার ভেরিয়েশন আল্টারনেশন। For instance, for the query web hosting, search engine will take into account occurrence of search word as host, web hosting as host, hosting, web host, etc. মানে দেখেন ওয়েব হোস্টিং এর ক্ষেত্রে আপনি শুধু ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা যে ডাইরেক্টলি লিখতে হবে, একবার দুইবার তো আপনি মেনলি লিখলেনই, বাকি ক্ষেত্রে ভেরিয়েশন করলেন, কোথাও লিখলেন ওয়েব হোস্ট, কোথাও লিখলেন শুধু ওয়েব হোস্ট একসাথে লিখলেন, এটাকেও সে এই কিওয়ার্ডের একটা ভেরিয়েশন হিসাবে নিয়ে থাকে, এটা খুব কাজ দেয়। On your page, in addition, the modification of keyword make the content more user friendly, so your page doesn't look like readable puzzle suffered by with one and the same keywords. And remember, a good technique for writing page copy is write naturally. So naturally লিখতে বলতেছে অনেক কিছু রিমাইন্ড করে দিচ্ছে, এবং আমাদের কিওয়ার্ড টার্গেটটা কি ফেসটা আসলে ঠিকভাবে আসলে এখানে আল্টারনেট ইউজ করা হয় না, যদি আরেকটু ইউজ করা যেত তাহলে আরো ভালো হতো, সেটাই সে বোঝাইছে। নাম্বার 3, Number 4, your keyword is not present in the beginning of the page. Early appearance of your keyword show it's important in the context of entire page because it is mentioned at the very beginning. We recommend that keyword be placed in the first 25 word in the visible text of the page. তারা রিকমেন্ড করতেছে 25 ওয়ার্ডের মধ্যেই পারলে তোমার কিওয়ার্ডটাকে রেখে দাও ফার্স্ট। Your keyword is not present at the end of your page. Your page will more relevant if your keyword appears at the end of the visible text. To do this, put your keyword at last paragraph of your copy. H1 heading on the page. Your page either has no H1 heading
or has no keyword in the first heading on the page. So দুইটা ইস্যু হতে পারে তোমার পেজের। it is crucial that your keyword appears in one of these headline. We also recommend that you put on H1 heading as closer as beginning of your page as possible. Search engine traditionally consider text in the headline to be essential, and having your keyword there is previously influence your website overall optimatically. তার মানে কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি এভাবে কিন্তু তার কিওয়ার্ডের একটা হেডিং, তার হেডিং কি অবস্থা আছে আমি জেনে যাচ্ছি। Text in link including alter. Your keyword rarely appear in alter tag or title attribute in the text in graphical link can this page. Link on this page. মানে alter attribute মানে ইমেজ। এই কিওয়ার্ড এই পেজে যে ইমেজগুলো ইউজ করা হচ্ছে কোনো ইমেজের alter অ্যাট্রিবিউটের মধ্যেও আপনার কিওয়ার্ডের নামটা রাখতে হবে। সো সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, alter অ্যাট্রিবিউটের মধ্যে নাই সেটাই বলতেছে। সো এটা হচ্ছে সাজেস্ট করে দিয়েছে alter image attribute. So your attribute is not present in first 3 alter image attribute. এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। Your keyword frequency in alter image attribute is too low. এখানে কি বলতেছে appears 1 থেকে 3 টাইম in alter page while found 0 টাইম। মিনিমাম 1 থেকে 3 বার তোমার রাখা উচিত alter ইমেজের মধ্যে। হ্যাঁ, তোমার alter ইমেজের নাম হবে কি, alter-এর নাম হবে কি তোমার কিওয়ার্ডটা। Cannot find any page search engine, health info, general page info, অ্যাডভান্স অ্যানালাইসিস, HTML এর সাইজ কত এত, লাস্ট মডিফাইড এত, এটসেট্রা 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 এটসেট্রা। তারপরে দেখেন কিওয়ার্ড এজ এ পার্ট অফ ইউআরএল, পেজ ইউআরএল, স্টপ ওয়ার্ডস টু টাইটেল, এগুলো দিয়ে দিছে, যেগুলো যে ইস্যুগুলো মনে হয়েছে তাদের কাছে সেগুলো দিয়ে দিচ্ছে। বোল্ড কিওয়ার্ড ইন বডি, কিওয়ার্ড প্রমিনেন্ট ইন দ্য বডি, কিওয়ার্ড ওয়েট ইন বডি, কিওয়ার্ড এট দ্য বিগিনিং অফ দ্য বডি, কিওয়ার্ড এট দ্য এন্ড অফ দ্য বডি। হ্যাঁ, এরকম আরও, এগুলো সবই ইস্যু, এগুলো আপনাদের জানতে হবে, এগুলো সবই ইস্যু। হ্যাঁ, লিঙ্ক উইথ কিওয়ার্ড ইন অল্টার অ্যাট্রিবিউট, কিওয়ার্ড ফ্রিকুয়েন্সি ইন লিঙ্ক, হ্যাঁ, কমেন্ট, ওয়ার্ড ইন কমেন্ট, এটসেট্রা এটসেট্রা। হেলথি মার্ট, এবার হেলথি মার্ট কিওয়ার্ডের পুরো সাজেশন দিয়ে দিচ্ছে। হেলথি মার্ট কিওয়ার্ডের জন্য তোমার কি কি করতে হবে না করতে হবে, হেলথি মার্ট কিওয়ার্ডের জন্য কি করতে হবে না করতে হবে, এভাবে পুরোটা সাজেশন দিয়ে দিচ্ছে। তাহলে দুইটা সাজেশন এভাবে দুইভাবে দিয়েছে। সে বলতেছে যে 4.5 ডাটা সে খুঁজে পায় নাই, সেটা বলে দিচ্ছে। 4.5 ডাটা খুঁজে পাইলে পরে কম্প্যারিজন রিপোর্ট দিত। এই কম্প্যারিজন রিপোর্টটা আমি হয়তো 1 2 3 দিলে 1 2 3 এক দিলাম, 1 2 দিলাম, আবার স্টার্ট দিলাম। তো সেক্ষেত্রে 1 2 এর রিপোর্টিং ডাটাটাকে নিয়ে এসে এটা কম্প্যারিজন রিপোর্ট দেখানোর চেষ্টা করবে। বুঝতে পারছেন তো? জি স্যার, আমার এখানে একটা কোশ্চেন ছিল। বলেন। সেটা হলো আমরা তো এখানে কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করে দিলাম, যে হেলদি ইনফো, হেলদি মার্ট, এই কয়েকটা কিওয়ার্ড দিলাম। আমি চাচ্ছি কোনো কিওয়ার্ড দিব না, বাট আমি ওয়েবসাইটের ভিতরে কি কি প্রবলেম আছে সেগুলো দেখব, সেটা কিভাবে? মানে আপনি এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি করবেন, কিসের এগেইনস্টে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন? হ্যাঁ, মানে আমার ওয়েবসাইটে তো আপনার ওয়েবসাইটে যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয়, আপনাকে বেস পয়েন্ট কি, প্রথমে কি সিলেক্ট করতে হবে? আমার বেসিক্যালি কয়েকটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। কিওয়ার্ড ছাড়া তাহলে পরে আপনি অপটিমাইজেশন করতে পারবেন না। আপনি করেন যা ইচ্ছা লিখেন, যা ইচ্ছা করেন, তাহলে তো এসইও হলো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চাচ্ছিলাম যে ওয়েবসাইটের ভিতর তো এসইও এর অপটিমাইজেশন করা আছে, আমি শুধু লিংকটা দিলাম, সে আমাদের ওই ওয়েবসাইটের আন্ডারে কি কি প্রবলেম আছে সেগুলো দেখাইলো। মানে আপনি লিংক দিলেন, ওয়েবসাইটের কি কি প্রবলেম আছে সেটা তো আলাদা ইস্যু, সেটা তো আপনি দেখতেই পারতেছেন। কিওয়ার্ড ওই যে আপনার H1 ট্যাগ, H2 ট্যাগ, সেগুলো তো আমরা দেখতেই পারলাম যে ডুপ্লিকেট কন্টেন্ট আমরা ওয়েবসিও থেকে সেটা পাই নাই। ওখানে কি আমরা এটা পাইছি? আমরা এটাকে এখানে তো আমরা শুধু কিওয়ার্ড রিপোর্ট দেখতেছি। আমরা যখন সাইটের অন্যগুলো দেখছি সেখানে তো আর এটা ছিল না। সেখানে কি এগুলো ছিল না? তার মানে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখছি এই যে অপটিমাইজেশন, এই যে কিওয়ার্ড, তাহলে এখানে হচ্ছে কিওয়ার্ডের, এটা কিওয়ার্ডের হচ্ছে অ্যানালাইসিস করতেছি। এই যে কিওয়ার্ড অ্যানালাইসিস করলাম, এটা অ্যানালাইসিস পিপিসি কম্পিটিশন, তাহলে এখানে পিপিসি কম্পিটিশন কি আছে, এগুলো তো কিওয়ার্ড অ্যানালাইসিস করতেছি। এই যে এখান থেকে আমি কিছু কিওয়ার্ড সিলেকশন করলাম, যেগুলো আমরা টার্গেট কিওয়ার্ড করব চিন্তা করলাম, এগুলো হচ্ছে আমরা সিলেকশন করলাম। এটা এক জিনিস। আচ্ছা, অপটিমাইজেশনের এটা হচ্ছে অপটিমাইজেশন অ্যাডভাইস এন্ড অ্যানালাইসিস। আপনি অ্যানালাইসিস করলেন কিওয়ার্ডের এগেইনস্টে, তাকে অ্যাডভাইস দিলেন, এটা এক জিনিস। আপনার ধরেন ডেনসিটি অ্যানালাইসিস রিপোর্ট। এখন ডেনসিটি অ্যানালাইসিস করতে গেলে হোয়াট ডু ইউ মিন বাই ডেনসিটি? ডেনসিটি মানেই কোনো কিওয়ার্ড দেন, সেই কিওয়ার্ডের ডেনসিটি ওখানে কি অবস্থাতে সেটা দেখাবে। আমি যদি কিওয়ার্ডে না দিই তাহলে ডেনসিটি কি দেবে? বুঝতে পারছেন? তারপরে ধরেন সার্চ ইঞ্জিন ভিউ রিপোর্ট। এক একটা রিপোর্ট এক একটা সার্চ ইঞ্জিন ভিউ, সার্চ ইঞ্জিন কিভাবে আপনার পেজটাকে দেখে সেটা রিপোর্ট। দেখেন সার্চ ইঞ্জিনের কিভাবে দেখেন হেড ট্যাগ, সার্চ ইঞ্জিন কিভাবে দেখেন এইখানে সার্চ ইঞ্জিন ভিউ রিপোর্ট। এই পুরো সার্চ ইঞ্জিনের প্রথম ওয়ার্ডটা আপনার দেখেন এইভাবে দেখছি, অ্যাড ভিজিবল টেক্সট, নো টেক্সট অ্যাভেলেবেল, মেটা কিওয়ার্ডে নাই, ডকুমেন্ট টাইটেলে হেলথি মার্ট ইনফো ইনশিওর এইভাবে আছে। তারপরে আপনার টেক্সটগুলোকে ঠিক এইভাবে সার্চ ইঞ্জিন দেখে।
হ্যাঁ, লিঙ্ক অফ সার্চ ইঞ্জিন ফলো, কোন কোন লিঙ্কগুলোকে প্রাইভেসি পলিসি আপনার কি কোন কোন লিঙ্কগুলোকে কিভাবে সার্চ ইঞ্জিন ফলো করতেছে সে বা টাইটেল এটা কিভাবে আছে এটা দেখ টোটাল লিস্ট দিয়ে দিল। এবার দেখেন আপনার রিপোর্ট, এই যে ডেনসিটি অ্যানালাইসিস স্টার্ট দিলাম, তাহলে ওই যে কিওয়ার্ডগুলো দিয়েছি সেই কিওয়ার্ডের এগেইনস্টে আপনি ডেনসিটি অ্যানালাইসিস করবেন। Optimization report সো দেখেন completed. টোটাল নাম্বার অফ ওয়ার্ড আপনার ওই পেজের 1105, পসিবল স্টপ ওয়ার্ড আছে তার মধ্যে 240টা, ঠিক আছে 340টা, তার মানে 1150 ওয়ার্ডের মধ্যে 340টা স্টপ ওয়ার্ড। সো তার মানে এই স্টপ ওয়ার্ড হচ্ছে আপনার ইস্যু। এটা কিন্তু ওই স্টপ ওয়ার্ডটা কিভাবে নিচ্ছে, এইটা পুরো গ্লোবাল ইস্যু, এটা কি আপনার ওয়েবসাইটের ইরোর, তার মানে এখানের জন্য আপনার কিওয়ার্ড দেওয়া লাগতেছে না, আপনার স্টপ ওয়ার্ড কমাই ফেলেন। স্টপ ওয়ার্ড মানেই যেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম, তাই না? তারপরে ধরেন এই যে ডকুমেন্টেশন ইনফো কয়বার ইউজ করা হয়েছে, মার্ট কয়বার ইউজ করা হয়েছে, হেলথ কয়বার ইউজ, ডেনসিটি কোনটার কত পার্সেন্ট, পুরো ডেনসিটি রিপোর্ট অটোমেটিক আপনার ওয়েবসাইটে যা যা আছে কি অবস্থায় আছে তার পুরো রিপোর্টটা এখানে চলে আসলো। তার মানে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আপনার ডেনসিটি কোনটা কোন ডেনসিটিতে আছে, ঠিক আছে? তার মানে আপনি কিন্তু এখান থেকে ইজিলি এক্সপোর্ট করতে পারেন এবং দেখতে পারেন যে হেলথি মার্ট, এই যে এখানে এটাকে আমি হেলথি মার্ট ইনফো, আমি কি মেডিকেল ইনফরমেশন দিই নাই, কিন্তু আপনার এখান থেকে নিচে যে কোনগুলোকে সে কিওয়ার্ড হিসাবে নিতে পারে সেগুলোর একটা অ্যাজাম্পশন ডাটাটাকে ওয়েবসিও ক্র্যাক করে নিচ্ছে আপনার ওই পেজ থেকে নিয়ে সে দেখাচ্ছে এটা একবার ইউজ করা হয়েছে, ইনফো মেডিকেল এটা একবার ইউজ করা হয়েছে, মার্ট ইনফো একবার, বুঝতে পারছেন না? জি স্যার, বুঝতে পারছি এখন। ওকে, তার মানে ডেনসিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনার কিন্তু ইজিলি আপনি পুরো পেজে ডেনসিটি অ্যানালাইসিস করে ফেলতে পারতেছেন এইভাবে। আর অপটিমাইজেশন অ্যাডভাইস এন্ড রিপোর্ট এটা সম্পূর্ণ আপনার কিওয়ার্ডের এগেনস্টে ডেনসিটি অ্যানালাইসিস বাই ডিফল্ট আপনার পুরো পেজের এগেনস্টে ডেনসিটি অ্যানালাইসিস। সার্চ ইঞ্জিন ওভারভিউ রিপোর্ট এটাও পুরো পেজের এগেনস্টে, কোনো কিওয়ার্ডের এগেনস্টে না। আর রিপোর্ট হিস্টোরি, এই যে রিপোর্ট হিস্টোরিকে আপনি এই যে এখানে লেফট সাইডে রিপোর্ট হিস্টোরি থাকে, আপনি এগুলোকে সবগুলোকে কি করতে পারেন একটা একটা করে আলাদা আলাদাভাবে এক্সপোর্ট করতে পারেন, মেল করতে পারেন, প্রিন্ট প্রিভিউ দিয়ে প্রিন্ট করে হ্যাঁ দেখতে পারেন। ব্যাস এইভাবে আমরা কি করতে পারি একটা সাইটে যে কোনো ওয়েবসাইটের তার অপটিমাইজেশনকে আমরা অ্যাডভাইস করতে পারি, রিপোর্ট আকারে অ্যাডভাইস করে তাকে দ্রুত দিয়ে দিতে পারি কোনো ওয়েবসাইটের। তার কিওয়ার্ডের আমার কিওয়ার্ড লাগবে, তার কিওয়ার্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এখান থেকে এভাবে দ্রুত কিওয়ার্ড অ্যানালাইসিস করে আমরা ফাইন কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড তুমি এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম এটা আছে, এটা গেলো একটা অপশন। আমরা থেকে ডাটা নিতে পারি, কিওয়ার্ড প্ল্যানার থেকে নিতে পারি, কিওয়ার্ড প্ল্যানার থেকে দিয়েও আমরা সেম একইভাবে সেটাকে এক্সট্রাক্ট করে রিপোর্ট আকারে এর ভিতর ঢুকাই দিতে পারি। এটা কিওয়ার্ড প্ল্যানের রিপোর্ট, এটা হচ্ছে ওয়েবসিও রিপোর্ট, এটা হচ্ছে এসএম সার্চের রিপোর্ট, এসএম রাশের রিপোর্ট, এক একটা রিপোর্ট এক এক রকম হবেই, বুঝতে পারছি? সো জি স্যার, আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো এই ক্লাসটার ওভারভিউটা আরেকবার আমাদের দিতে হবে স্যার। আচ্ছা, এটা কিন্তু দারুণ জিনিস, হ্যাঁ এটা কিন্তু আপনি ধূপধাপ একজনকে রিপোর্ট জেনারেট করে আপনি কিন্তু দিয়ে দিতে পারতেছেন। এবং সেক্ষেত্রে কি হচ্ছে জানেন, আপনার পুরা মানে এসইওর কিন্তু মেন পার্ট অফ বিজনেস গুলো এখানেই আছে। হ্যাঁ, এখন আপনি রিপোর্ট তৈরি করার সময় এখানে কিন্তু ব্যাটার শালা সব সাইন টাইন ইয়েটেও সহ দেওয়া আছে, কি বলে অ্যাডভাইস সহ দেওয়া আছে। তো ক্লায়েন্টের জন্য এটা না হলেও আপনার কি করতে হবে সেটা আপনি ইজিলি এখানে মেনশন করে ক্লায়েন্টকে আপনি সুন্দর করে হ্যাঁ ছোট ছোট করে এটা এখান থেকে কাইটা কভার করে দিতে পারেন। আপনি নিজের মতন একটা ফরম্যাট বানাতে পারেন, এখান থেকে কপি করে নিয়ে সেখানে ঢোকাতে পারেন। অথবা এটা যখন আমি এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করার পরে যে ভার্সনটা আসলো এই ভার্সনটা এই যে অপটিমাইজেশন রিপোর্ট, এখানে পুরো রিপোর্ট আমি ক্লায়েন্টে দেবো না, বেটা তাহলে তো সব বুঝে যাবে, সে আরেকজনের দিয়ে কাম করে নিবে। এটা কিন্তু খুব হয় আমাদের দেশে, হ্যাঁ বা বাইরে। সো কিওয়ার্ড ইউন প্রেজেন্ট, তো এখানে এই রিসার্চটা জানলেও সমস্যা নাই, যাক ঠিক আছে। কিন্তু এখানে তাহলে ইয়োর টাইটেল হ্যাজ স্টপ ওয়ার্ড, এই হ্যাজ স্টপ ওয়ার্ড এটা ইস্যু, সো আই উইল সলভ ইয়োর স্টপ ওয়ার্ড ইস্যু, ঠিক আছে গেল। ইয়োর কিওয়ার্ড ইজ নট প্রেজেন্ট ইন দ্য টাইটেল ট্যাগ, ঠিক আছে, আই উইল সলভ ইট। তোমার মানে এটা আই উইল সলভ ইট, এটা হচ্ছে আপনি প্রপোজাল যখন দিচ্ছেন অথবা তার রিপোর্টটাকে দিয়েছেন, এইটাকে যখন পুরাটা এখানে আছে তো বলতেছে পুট কিওয়ার্ড ইন, মানে পুরা গাইডলাইন সহ এখানে রিপোর্ট। মানে এটা আসলে কি রিপোর্ট, হচ্ছে অ্যাকচুয়ালি এসইও যারা করে তাদের জন্য আসলে এই রিপোর্টটা। এবং কাস্টমারকে যদি দিতে হয় তাহলে এখান থেকে কিছু কাটসাট করে দিলে বেটার হবে, যে আমি এটা দিব না, এই লেখাটা দিব না, আমি এই লেখাটা দিব না, আমি গাইডলাইন দিব কিন্তু বেটার পুরো গাইডলাইন দিব না, বোঝাতে পারছি? আবার যে বুঝে না এইসব কিছু তারে আপনি পুরোটাই দিয়ে দেন, ও এসব কিছু বুঝবো না, পড়েও বুঝবো না, বুঝতে পারছি? মাথাটা গরম হইব আর হ্যাঁ মাথা গরম হইব গো ভাই, আমার বোঝার দরকার নাই, তুমি তোমার মতো কাজ করো। আর যদি পুরোটা সহ দেন দেখবেন অনেকে কি করবে, পড়াটা বলবে যে ভাই এসব কি লিখছেন কিছু জানি না, তো আমার এগুলো সমাধান করে দাও, ঠিক করে দাও। এই তো লাইনে আসতেছেন, প্রথমে অডিট, তারপরে হচ্ছে অডিট ফিক্সিং। তো অডিট করে যদি আমি প্রবলেম তাকে দেখাতে পারি তখন তাকে সেই বলবে যে ভাই তুই তাহলে এটা সমাধান করে দে,
ঠিক আছে? বিরক্ত হয়ে রাগ হয়ে বলবে। হ্যাঁ, সো আপনার এটা কিন্তু ইজিলি এভাবে একটা রিপোর্ট জেনারেট করে ইজিলি আপনি কভার করে বের হয়ে আসতে পারতেছেন। এটা হচ্ছে ডেস্কটপ মোডে, খেয়াল করছেন? এটা ডেস্কটপ মোডে। ডেস্কটপ মোডে আরও আছে, অনেক কিছু আছে ডেস্কটপ মোডে, এত কিছু আছে ডেস্কটপ মোডে। আমি একবার একটা ইন্টারভিউতে গেছিলাম, সেটা ছিল হচ্ছে আপনার ইয়েতে বাংলাদেশের টপ, মানে টপ ডিজিটাল মার্কেটাররাই ওখানে থাকে। ওই যে আপনার হচ্ছে যাত্র নাকি আরে না, ওই যে ইয়ে বিক্রি করে আপনার হচ্ছে ভুলেই গেলাম নামটা। আরে বুকিং বুকিং করায়, ওই যে ইয়ে বুকিং আপনার হচ্ছে, হ্যাঁ booking.com বুকিং.কম না, বুকিং.কম না, ক্লোজ ভেরিয়েন্ট আপনার ইয়ের সহজ 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 সহজের অনেকগুলো প্রোডাক্ট সহজ আছে। পুরো সহজে আমাকে সহজ একবার ডাকছিল। সহজের যে মালিক সে কিন্তু বাংলাদেশের, ধরেন যারা বিল গেটস বলা হয়, হ্যাঁ বিল গেটস বলা হয় মানে টাকার দিক দিয়ে না, মাথার দিক দিয়ে। বাংলাদেশের যারা বিল গেটস বলা হয় বা হচ্ছে স্টিভ জবস বলা হয় যারা বাংলাদেশের, ঠিক আছে, তার ওয়াইফ আর কি, তারই নিজেরই বলা যায়। তো তাদের সামনে আমি একবার একটা ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয়েছিল। সেটাই আমার লাইফের অন্যতম বড় অ্যাচিভমেন্ট হিসেবে মনে করি, যে আমাকে ওখানে ওই ইন্টারভিউটাতে অনেক বোর্ডের অনেক মেম্বার ছিল, সেখানে আমি ওয়েবসিও তুলে ধরছিলাম যখন, ওইখানে একজন ছিল, সে বলছিল যে ইউ আর দ্য ফার্স্ট ওয়ান, হ্যাঁ, উইথিন 10 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্স, হু নো অ্যাবাউট ওয়েবসিও। বুঝতে পারছি? এবং যে ব্যক্তিটা আমাকে বলেছিল এটা, সে বলছিল যে আই অ্যাম অ্যাক্টিভ কমিউনিটি মেম্বার অফ ওয়েবসিও, অ্যান্ড কমিউনিটির সে একটা বড় পার্ট অফ, মানে এটা যে কমিউনিটি আছে, ঠিক আছে, ওই বেটা ইন্ডিয়ান, বেটা ইন্ডিয়ান। সো ভালো লাগছিল এই ইয়েটা। তো আপনারা যখন এই যে ওয়েবসিওর এই জিনিসগুলো কখনো তুলে ধরবেন, আপনারা, আপনি ওয়েবসিও জানেন, টুলস কি ওয়েবসিও জানেন, তো সেটা আপনাকে কিন্তু ভ্যালু দিবে। হ্যাঁ, সো এই টুলসগুলো কিন্তু আসলে ব্যবহার করা, এটা এসইওর জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা এটা নিয়ে আরেকদিন দরকার হলে ফিউচারে যাই রিভিশন করব। এখন আপাতত যেটুকু জানলাম এটুকু নিয়ে এর ভিতরেই থাকি। এখন যেটা কাজ, আরেকটা বিষয় এখন বলি যেটা কাজ, যে এখন যেটা কাজ দিব। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, আমি চাচ্ছি যে দেরি না করে আমি আমাদের যদি কালকে আবার একটু 10-15 মিনিট দেখাই দেন, তাহলে আমাদের বিষয়টা অনেক বেশি মনে থাকতো আর কি। ওকে ফাইন, দেরি আমরা হয়ে গেলে আবার আগামীকালকে তাহলে এটা নিয়ে আবার দেখাবো, এটা আবার রিভিউ করব, জি সাথে সাথে একটা হোম অ্যাসাইনমেন্ট দিই সবাইকে। এই জানি আচ্ছা অ্যাসাইনমেন্ট আমি আচ্ছা। ভয়ে দিই না, অ্যাসাইনমেন্ট দিলেই পরের দিন আরো কমে না, যায়। কালকে শুক্রবার আছে স্যার, কালকে শুক্রবার আছে, এটা সবাই অ্যাসাইনমেন্ট সবাই জানাই করতে দিয়েন, পারবে। যারা যারা আসে নাই, আমি কালকে আবার রিভিউ করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন, একটা ওয়েবসাইট অ্যানালাইসিস করা এবং অডিট রিপোর্ট দিয়ে দেওয়া, ওয়েবসাইট অ্যানালাইসিস করে তার অডিট রিপোর্ট দিয়ে দেওয়া। আরে আমি কিছু পারি না, আমার কিছু করা লাগবে না, আমি ওয়েবসাইটটা অডিট করবো আর অ্যানালাইসিস রিপোর্ট দিয়ে দেবো। এটা দিয়ে আমরা ফাইবারে ইজিলি কে লিভ নিবে? আচ্ছা আচ্ছা, ভাইয়া আমি ওকে 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 আমি ইলেকট্রিক তো ওকে সব ওকে, এক নো হয়ে ইস্যু নো যাচ্ছে। ইস্যু নো ইস্যু, লিভ নেন যে আমি অ্যাসাইনমেন্টটা গ্রুপে জানিয়ে দিন তাহলেই হবে। ওকে ঠিক আছে। আজকে কিছু শিখতে পারছেন তো? জি হ্যাঁ, তার মানে কি কালকে ওয়েবসাইটে শিখলাম যে কোনো করলাম। ওয়েবসাইটের অডিট করতে পারবেন? জি হ্যাঁ একটু পারবো একটু ইনশাল্লাহ। প্র্যাকটিস করবেন, দেখবেন এভাবে নিজের নামে অডিট রিপোর্ট বের করে সুন্দর করে ক্লায়েন্টে দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আমারে হ্যাঁ ঠিক আপনারা আছে। ক্লায়েন্ট মনে করেন না কেন? খালি $5 অর্ডার দিলেই হ্যাঁ কাজ করবেন? এটা ফ্রিও করেন, ফ্রি না আমার না একটা হ্যাঁ, রিপোর্ট আপনি জেনারেট করে আপনি দেন। অ্যাসাইনমেন্ট দিলে তো অবশ্যই করবো। তাহলে একটা ফ্রি রিপোর্ট জেনারেট করে দেন, একটা ওয়েবসাইট দিই, সেই ওয়েবসাইটের এক একজনের মানে ওই ওয়েবসাইটের রিপোর্ট সবাই তৈরি করেন, করে আমাকে জমা দেন, এরকম একটা কাজ করেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ ওয়েবসাইট অডিটটা অন্তত পারেন। তাহলে ওয়েবসাইট অডিট নিয়ে যে কত কাজ আছে, আপনার ফাইবারে বলেন, ইয়েতে বলেন, অনেক কাজ। ফাইবারে ফাইবারে সোশ্যাল মিডিয়া বেশি কাজ, কিন্তু আপওয়ার্কে ওয়েবসাইট অডিট নিয়ে প্রচুর ওয়ার্ক। ওয়েবসাইট অডিট, কিওয়ার্ড অ্যানালিসিস, ওয়েবসাইট অডিট রিপোর্ট। কালকে তো ফ্রাইডে, তো কালকে আপনি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন, আমরা শনিবারের দিন সবাই দেখাবো। ওকে ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে আবার একবার দেখাই, আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব পুরো ওয়েবসিও, মানে ওয়েবসাইট অডিট এবং রিপোর্টিং, ওয়েবসাইট অডিট, রিপোর্টিং, কিওয়ার্ড অ্যানালাইসিস এন্ড রিপোর্টিং। তারপরে হচ্ছে আপনার তার মানে কি, কিওয়ার্ড অ্যানালাইসিস, রিপোর্টিং, ওয়েবসাইট অডিট, রিপোর্টিং, ওয়েবসাইটের বিভিন্ন রকম অডিট, টেকনিক্যাল অডিট, এ অডিট, সে অডিট, সব ধরনের আর অডিটের এগুলার একটা কম্বিনেশন। টোটাল একটা ওভারভিউ আমরা আগামী ক্লাসে ঠিক আছে, দেখবো, তবে দেখার আপনাদের পরে ইয়ে আমাদের করবেন, একটা আপনারা সম্ভব হলে নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, অনেক হেল্পফুল ছিল আজকের ক্লাসটা। দেন আমরা আগামীকাল এই ক্লাসটা আবার করবো ঠিক আছে তাহলে, ওকে ফাইন। আপনারা তাহলে আজকে দিনটা তাহলে দেওয়া হয়নি। হ্যাঁ আজকে তাহলে এখানেই শেষ।